সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1239তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সোহেল রানার জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব ভৌতিক কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিনের সাথে যুদ্ধ করে 9 বৎসর পর জিনের শহর থেকেই স্ত্রীকে ফিরে নিয়ে আসে আমাদের সিলেটের ভাই সোহেল। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর রকম বাস্তব ঘটনা। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ সোহেলের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সোহেলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দিনমজুরের কাজ করে। যখন গ্রামগঞ্জে কাজ থাকে তখন আমার বাবা গ্রামগঞ্জে কাজ করে, আর কাজ না থাকলে পরে আমার বাবা সাগর থেকে পাথর উঠায় এবং পাথর উঠিয়ে সেই পাথর বিভিন্ন ট্রাকে উঠায়। এখান থেকে লেবারি পূর্ব যে টাকা পায় তাই দিয়ে আমাদের পরিবারটা চলতো। ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি আস্তে আস্তে করে বড় হতে থাকি। পরিবারের বড় ছেলে হিসাবে আমার উপরেও অনেকটা দায়িত্ব থাকে। আমি খুব ছোটোবেলা থেকে আমার আব্বার সাথে পাথরের কাজে যাইতাম, আব্বার সাথে বালু উঠানোর কাজে যাইতাম, পাথর উঠানোর কাজে যেতাম। এছাড়া অন্য আমার বাবা যে ধরনের শ্রমিকের কাজগুলো করতো এই সমস্ত কাজের সাথে আমি আমার আব্বুর সাথে যেতাম। এরকম করে আমার সময়গুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। খুব যে বড় হই তা না, আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বৎসরের কাছাকাছি। ওই রকম বয়সে একদিন হঠাৎ করে দেখা গেল কি আমার আব্বা ওই দিন কাজে গেছিলো, মানে পাথর উঠানোর জন্য ট্রাকের মধ্যে। কিন্তু এরকম যখন আমার আব্বা পাথর উঠাতে যায় ট্রাকে, ভুলবশত আমার আব্বার পা পিছলিয়ে পড়ে যায়। মানে নিচ থেকে যখন পাথর উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল মাথায় করে, এমন সময় আমার আব্বার পা পিছলিয়ে যায় এবং পিছলিয়ে আমার আব্বা হঠাৎ করে নিচে পড়ে যায়। আব্বুর নিচে পড়ার সাথে সাথে যেই পাথরটা আমার আব্বুর মাথায় ছিল ওই পাথরটা এসে আমার আব্বুর বুকের মধ্যে পড়ে এবং ওই সময় আমার আব্বুর বুকের প্রাজর ভেঙে যায়, হাড়গুলো ভেঙে যায় এবং সেখানে আমার বাবা মুখ থেকে রক্ত বেরিয়ে যায় এবং সে জায়গায় আমার আব্বা মৃত্যুবরণ করে। আব্বুর মৃত্যুর পরে আমাদের পরিবারটা পরিপূর্ণভাবে ভেঙে পড়ে। আমাদের দেখার মতো আর কেউ রইল না। আব্বুই ছিল আমাদের একমাত্র পরিবারে উপার্জনকারী। তিনি উপার্জন করত এবং তিনারই উপার্জনের টাকায় আমাদের গোটা পরিবারটা চলতো। আমি, মা, আমার ভাইয়েরা এবং আমার দাদি সবাই আমার আব্বার ইনকামের উপরেই চলতাম। এবং আব্বা যখন মরে গেল, আব্বা যে কোম্পানিতে কাজ করতো বা যেই ট্রাকের মালিক ছিল বা বালু উঠানের বা পাথর উঠানের যিনি মালিক ছিল, ইনি আমাদেরকে 1টা টাকাও দিয়ে সাহায্য করলো না। ইনি 1টা টাকা দিয়েও সাহায্য করলো না এবং উল্টা আমার আব্বার দোষ দিছে। আমার আব্বা নাকি ঠিকঠাক মতো কাজ করতো না এবং অসুস্থ শরীর নিয়ে কাজ করতে আসতো, মানা করার পরও আব্বু কাজ করতো। এরকমভাবে আমার আব্বাকে অনেকগুলো দোষ চাপিয়ে দেওয়া হলো। একবার যে আব্বু মারা গেল এবং আব্বুকে আমরা দাফন কাফন করি এবং এরপরে আমাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়েছে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পরিবারে এত পরিমাণের অভাব দেখা দিয়েছে যে অভাবের তাড়নায় আমি আপনাকে কি বলবো, আল্লাহ সাক্ষী যে আমরা মানে সাগর থেকে মাছ ধরে এনে এই মাছ লবণও দেওয়ার মতো সামর্থ্য ছিল না। মানে এরকম আগুনে, মানে একদম আগুনের মধ্যে ছেঁক দিয়ে তারপর আমরা খাইতাম। একদম বন মানুষরা যেভাবে খাওয়া দাওয়া করে আমরা সেভাবেই খাওয়া দাওয়া করতাম। আমি তখন বয়সে অনেক ছোট, কেউ আমাকে কোথাও কাজে নেয় না। আমি কাজের জন্য গেলে পরে সবাই আমাকে দূর করে তাড়িয়ে দেয়। কেউ আমাকে কাজে নেয় না কারণ আমি কোনো কাজ করতে পারি না। আব্বু থাকা অবস্থায় এদিক সেদিক আমাকে একটু নিয়ে যাইতো, আব্বুর সাথে করে নিতে বলে মানুষ আমাকে কাজে রাখতো। এখন যেহেতু আমার আব্বু মারা গেছে তো সেক্ষেত্রে আর কেউ আমাকে কোথাও কাজে নেয় না, আমি কোথাও কোনো কাজে যেতে পারি না। খুব দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার দিনগুলো পার হইতেছে। এরকম করতে করতে মৌলভী বলে একজন লোক আছে, হারেজ মৌলভী ওনাকে বলে। তো ওনার আবার ছাগলের খামার আছে, মানে উনি অনেক ছাগল পালতো ওই সময়টাতে। ওনার বিশাল ছাগলের ফার্ম আছে। তো একদিন আমার মা করলো কি ওনার সাথে কথা বলার পরে
তো ওই সময় কী করতো, ছাগল চড়াইতে গেলে অনেক সময় ভাগে মানে আক্রমণ করতো বা বন্য অনেক প্রাণীরা আক্রমণ করতো, ছাগলের বাছুর বা ছাগল নিয়ে যেত। তো আমার আম্মু তখন বলল যে সোহেল রে, আপনি ওই ছাগল পাহারা দেওয়ার কাজে দেন, রাখালের কাজ করো কো, কারণ আমাদের পরিবার তো চলে না, যদি পারেন দুবেলা খাবার দিয়েন, আর টাকা যদি আপনার মন চাই দিয়েন, নাহলে দিয়েন না, এটা আপনার বিষয়, তারপরও আমার ছেলেটারা কাজ নিয়ে যান। এই কথা বলার পরে উনি তখন বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি সোহেলরে পাঠিয়ে দিও। এর পরের দিনে আমি তখন ওনার ওই মানে গরু মানে ছাগলের ফার্মে গেলাম, এবং যাওয়ার পরে উনি আমার বলল, সোহেল, তোর কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলা এই ফার্ম থেকে মানে এই ঘর থেকে ছাগলগুলোরে বের করবি, এবং বের করে পাহাড়ের মধ্যে নিয়ে যাবি, পাহাড়ের মধ্যে নিয়ে ছাগলগুলোকে খাওয়াবি, এবং সন্ধ্যার সময় তুই বাড়ি মানে ঘরে নিয়ে আসবি। আসার পরে আমি তোরে খাবার দিব, তুই দুপুরে খাবি, দুপুরে খাবার নিয়ে যাবি, এবং রাতের খাবার আমি তোকে দিব, এবং আমি তোকে টাকা দিব। প্রতিদিন দিবে উনি। মানে এরকম না যে কোনো মাসটিয়া উনি আমাকে কাজ দেয়, এরকম না, প্রতিদিনের টাকা প্রতিদিন এবং প্রতিদিনের খাবার প্রতিদিন। এরকম করতে করতে আমি তখন করলাম যে যাই হোক, এরপরও তো আমি একটা কাজ পাইছি, আমার অন্তত খাবারের ব্যবস্থা তো হয়েছে, আমার তো খাবারের ব্যবস্থাও ছিল না। মানে উনি যে পরিমাণের খাবার দিত, বিশ্বাস করেন, দুপুরবেলা আমাকে যে টিফিন বক্সে করে খাবার দিত, আমি কি করতাম, অর্ধেক খাবার খাইতাম আর বাকি অর্ধেক রেখে দিতাম। তো রাতের বেলা যে খাবারটা দিত, ওই দুপুরের অবশিষ্ট খাবারটা আর রাতের খাবারটা নিয়ে বাড়িতে যাইতাম। এরপরে মানে আমার ভাইয়েরা মিলে একসাথে খাবার খাইতাম। মানে এইরকম অভাব ছিল আর কি, সেই লেভেলের অভাব ছিল। এরপরে হলো কি, এরকম করে প্রায় আমি সপ্তাহখানিকের মতো ওনার ওই ছাগলের ফার্মে কাজ করি, এবং সপ্তাহখানিক পরে একদিন দেখা গেল কি, আমি ছাগলের ফার্মে কাজ করতেছি, এমন সময় হঠাৎ করে বন থেকে কী জানি একটা জিনিস দৌড়ে এসে একটা ছাগলকে কামড় দিয়ে নিয়ে চলে গেছে। এখন আমি মানে আমার কাছে মনে হয় যে বন থেকে কিছু একটা জিনিস এসে ছাগলটাকে কামড় দিয়ে নিয়ে চলে গেছে। এখন কিসে কামড় দিয়ে নিয়ে গেছে এটা আমি দেখতেছি না। পরে আমি তখন ছাগল গণনা করতে থাকি, 1, 2, 3, এবং এরকম করে কাউন্ট করতে করতে দেখলাম আসলেই একটা ছাগল কম আছে। এবার আমি গুনতেছি, বারবার ওই দিকে বনের দিকে নিয়ে যাচ্ছি, কে নিয়ে গেল বা কিভাবে গেল আমি না বুঝতেই পারলাম না। বারবার বনের দিকে তাকাইতেছি যে কিভাবে ছাগলের বাছুরটাকে নিয়ে গেল, কি নিয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না। এমনিতে করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। পরে চিন্তা করলাম, আমি এক ছাগলের বাচ্চার আশায় যদি এখানে বসে থাকি, তাহলে আমার বাকি ছাগলগুলো বন্য প্রাণীরা নিয়ে যাবে। আমি আগে ছাগলগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যাই। এরকম করে আমি ছাগলগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছিলাম। তো ছাগলগুলোকে বাড়ির মধ্যে নিতেছিলাম, এবং ওই টেনশনের মধ্যে পড়ে আমি যে দুপুরে মানে খাবার একটু খাইছি, আমার ওই ভাইদের জন্য বাকিটা রেখে দিছি, আর রাতের খাবারটা একসাথে বাড়িতে নিয়ে তারপরে খাবো, ওরকম একটা আলোচনা মানে এরকম একটা সিদ্ধান্ত করে আমি ওই একটু খেয়ে বাকি খাবারটা রেখে দিছি। এবং ওই বন থেকে যখন ছাগলগুলোকে নিয়ে আসতেছিলাম, ওই মুহূর্তে আমি যেখানে খাবার রেখে আসছি এটা আর আমার মনে ছিল না। আমার যেখানে খাবার রাখা ছিল এই খাবারের কথা আমার আর মনে নেই। এবং মনে না থাকার পরে আমি ছাগল নিয়ে তখন আসার পরে উনি যেখানে ছাগলের মালিক, উনি ছাগলগুলো কাউন্ট করতেছে, গুনতেছে, 1টা 2টা করে গুনতে গুনতে একটা ছাগলের বাচ্চা তখন মানে একটা ছাগল নাই। পরে আমারে বললো, কিরে, ছাগল তো একটা কম আছে। আমি বললাম, মৌলভী সাহেব, আসলে বুঝতেছি না, মনে হয় বন থেকে কিছু একটা এসে কামড় দিয়ে যে নিয়ে গেছে। সাথে সাথে উনি জুতো খুলে আমার মারতে শুরু করলো, এই হারামজাদা, তোরা রাখলাম কেন, তোরে কী কারণে কাজে রাখলাম? যদি বন থেকে কোনো বন্য প্রাণী এসে আমার ছাগলকে কামড় দিয়ে নিয়ে চলেই যাবে, তা তুই আসিস কোনে? তুই আমার এখানে কেন আছিস? তোরে আমি কেন রাখলাম? মানে শিয়াল কুকুরের মতো উনি তখন আমার সাথে ব্যবহার করে। শুধু ব্যবহারই করে না, আমার গায়ে পর্যন্ত উনি হাত তোলে। তো গায়ে হাত তোলে আমি সহ্য করে আসি, কি করব, গরিব মানুষ, ওনার এখানে কাজ করে খাই। এখন ওনার মুখের উপর তো কোনো কিছু বলতেও পারি না। মারছে এবং নিচের দিকে তাকে মায়ের খেলাম। খাওয়ার পরে উনি বলে, যা, আজকে তোর খাবারও নাই, তোর টাকাও নাই, যা বাড়ি যা। লাইটটা আমাকে তখন বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি তখন ওনার এখান থেকে বের হয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তা বাড়ির দিকে যাওয়ার সময় আমার হঠাৎ করে মনে হলো, আরে টিফিন বক্স আর খাবারটা তো আমি ওই বনের মধ্যে রেখে আসছিলাম, মানে ওই বনের মধ্যে আমার রাখা। এবারে করলাম কি, আমি টিফিন বক্সটা খোঁজার জন্য এই বনের দিকে আবারও গেলাম। সন্ধ্যার পরে, আপনার মাগরিবের পরে, তখনও মোটামুটি একটু আলো আছে। তা ওই দিকে যাওয়ার পরে আমি টিফিন বক্সটা যেখানে রাখলাম, ওই টিফিনের বক্সটা ওইখানে নাই। মানে যেটাতে করে আমি ভাত তরকারি আনছিলাম, দুপুরে একটু খাইয়া বাকিটা রাখছিলাম, এটার এখানে নাই। এবার না থাকার পরে আমার ভিতর আরও টেনশন ঢুকে গেল, কি রে, এটা তাহলে গেল কই? এখন একে তো আমি ছাগলের বাচ্চা হারাইছি, দ্বিতীয়ত উনি আমারে মারছে। এরপরে কালকে যায় যদি আমি ওনার ওই বক্স ওনাকে দিতে না পারি, তাইলে তো ভাই উনি আমাকে আস্ত রাখবে না, উনি তো আমাকে মেরেই ফেলবে, এবং কাজেও তো রাখবে না, উল্টা আমারে মারবে। এবার আমি এই টিফিন বক্সটা খুঁজতে শুরু করলাম। এখন গহীন মানে জঙ্গল, এখন জঙ্গলের মাঝখানে আমি কোথায় টিফিন বক্স খুঁজে পাবো বলেন? এরপরেও আমি এক এক করে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় রাখলাম, দেখি পাওয়া যায় কিনা।
এদিকে ওইদিকে বিভিন্ন দিকে আমি তখন এই টিফিন বক্সটা খুঁজতেছি আর আল্লাহকে বারবার বলতেছি, ও আল্লাহ, যদি কোনো রকমের টিফিন বক্সটা পেয়ে যাই, আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়ত, আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়ত, আল্লাহ আমি যদি টিফিন বক্সটা পাই। মানে টেনশনে তখন মাথার মধ্যে আর কোনো কিছু কাজ করতেছে না, যে এত টেনশন লাগতেছে আমি টিফিন বক্সটা এইভাবে হারাই ফেললাম বা এটা হয়ে গেল, মানে খুব টেনশন কাজ করতেছে তখন মাথার মধ্যে। আর এটা তো আমাকে সকালবেলা ওনাকে দেওয়াই লাগবে, এবং কী করব। পরে খুঁজে পাই না, মানে অনেকক্ষণে পুরো বনের মধ্যে হাঁটছি। একে তো দুপুরে একটু ভাত খাইছি, বাকিটা রেখে দিছি, তারপরে আবার বিকেলবেলা কিছু খাই নাই। রাত্রে এরকম খুঁজতে খুঁজতে যে মনে হয় গভীর রাত হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। অনেক যে রাত হয়ে গেছে এই হুঁশটাও কিন্তু আর আমার নাই, আমি তো টিফিন বক্স খোঁজার মধ্যেই আছি, অনেক রাত হয়ে গেল। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যে টিফিন বক্স যেহেতু আর পাই না, আর ক্লান্ত, শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে, মানে একে পেটের ক্ষুধা, তার উপর উনি আমার মারছে, এর উপর আবার টিফিন বক্স নাই। আমি কী করলাম, ওই বনের ভিতরে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে বসে কান্না করতেছি, গাছের সাথে হেলান দিয়ে বসে বসে কান্না করতেছি, এবং কাঁদতে 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 কখন যে আমার ঘুম চলে আসছে আমি না বুঝতে পারিনি। এই বনের মধ্যে আমি তখন ঘুমিয়ে পড়ছি, মানে আমার ঘুম চলে আসছে, এবং ঘুম আসার পরে হঠাৎ করে আমার নাকের মাঝে কেমন জানি এক ধরনের খাবারের গন্ধ আসতেছে। একে তো ভাই প্রচণ্ড ক্ষুধা, মানে এত ক্ষুধা পারতেছি না যে গাছপালা সব চিবায় খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। তার উপরে যখন এরকম নাকের কাছে মাংসের গন্ধ বা সুগন্ধি টাইপের কোনো খাবারের ঘ্রাণ আসছে, আমার ভাই তখন আমার চোখটা খুলে ফেললাম, এবং চোখটা খুলে আমি দেখলাম যে আমার সাথেই একটা মানে বলের মতো করে একটা জায়গার মধ্যে অনেকগুলো খাবার দেওয়া, অনেকগুলো মাংস দেওয়া, ভাত দেওয়া, ডাল দেওয়া। মানে আমি তখন পাগলের মতো করে, মানুষ তো এক হাত দিয়ে ভাত খায়, আমি দুই হাত দিয়ে শুধু গিলতেছি, দুই হাত দিয়ে শুধু খাবার গিলতেছি আর গিলতেছি, মানে আমার কোনো হুঁশ নাই, মানে চাবাইতেছি না, চিবাইতেছি না, শুধু গিলতেছি। এমন করে খাবার খাওয়ার পরে মানে চিন্তা করতেছি, হঠাৎ করে মানে পেট যখন ভরে গেল, তখন চিন্তা করি, কী রে, এই জায়গার মধ্যে খাবার আসলো কোত্থেকে? এরকম গভীর জঙ্গলে, এই গহীন জঙ্গলে, এখানে তো কোথাও থেকে খাবার আসার কথা না, তেমনি এনে খাবার কোত্থেকে আসলো? এবার ডাইনে বামে এদিক সেদিক দুদিকে তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না, মানে কেউ নাই। এবং একটা পর্যায়ে বলতেছি যে আমারে খাবার কে দিলেন, আমারে খাবার দিলেন কে, কে আমারে খাবার দিলেন? এরকম করে অনেকবার ডাক দেওয়ার পরে আমি একটা অদৃশ্য কণ্ঠ তখন শুনতে পাই, আমারে বলতেছে আমি খাবার দিছি। একটা নারীর কণ্ঠ, একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই যে আমি খাবার দিছি। যখন আমি খাবার দিছি বলল, আমি তখন তাকাচ্ছি, কে কে? আমি বললাম, কে আপনি, আমার সামনে আসেন। পরে বলে, সামনে আসলে ঠিক থাকতে পারবা, এরকম করেই বলে, একদম লোকালি খুব শুদ্ধ ভাষায় কথা বলে। পরে আমি বললাম, হ্যাঁ সহ্য করতে পারবো, সমস্যা নাই, আপনি আমারে খাবার দিছেন, তা আমি আপনি দেখবো না? হঠাৎ করে দেখলাম কি ভাই, মানে আমি যেখানে খাবার খাইছি ঠিক তার সামনেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা লাল কাপড় পরে, খুব সুন্দর। এর দিকে দেখে আমি তখন আর আমার বুঝতে বাকি ছিল না, কারণ এই জঙ্গলে তো কোনো মানুষ থাকার কথা না, এবং এই রাতের বেলায় এই মেয়ে মানে একদম কাপড় চোপড় পরে কোত্থেকে আসবে? আমি বুঝে গেছি এটা জিন হবে, আমি বুঝে গেছি এটা জিন, এবং জিন ভেবে আমি তখন পিছনের দিকে দিছে দৌড়, মা গো বাবা গো বলে দৌড়াইতে 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 আপনি বিশ্বাস করেন বাড়ির কাছে যখন আমি আসছি তখন ভাই ফজরের আজান দিছে, তার মানে আমি সারা রাত ওই জঙ্গলের মধ্যে ছিলাম। ফজরের আজান দিছে, পরে বাড়িতে আসছি, এসে আমি জ্ঞান হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যাই। তাই আমার দাদি আবার মা আমার ঘরের মধ্যে নিয়ে আছে, আমার হাত মুখ ধুয়ে আমাকে বলে কী হয়েছে, আমি কিছু বলি না, মানে আমার তখন দাঁতের সাথে দাঁতই লেগে গেছে ভয়ে, মানে ভয়ের চোটে এত ভয় পাইছি যা বলার মতো না, মানে এত ভয় পেয়ে গেছিলাম। পরে দাদি আমারে বলে, কী হয়েছে তোর, বল না। আমি কিছু বলি না, এবং ওই দিনে আমার প্রচণ্ড রকমের জ্বর আসছে, মানে জ্বরে আমার পুরো শরীরটা পুড়ে যাচ্ছিল। বিকেলবেলা তখন আমার ওই ছাগলের মালিক, যার ফার্মে কাজ করতাম, আমি যেহেতু কাজে যাইনি, উনি তখন আসছে আমার বাড়িতে, বিকেলবেলা আসছে। আসার পরে আমার মা বলে, সোহেলের তো কালকে রাতে অনেক রাতে আসছে ঘরে, এবং সকালবেলা ভোরে দেখলাম আসতো, ওর তো অনেক জ্বর উঠছে। পরে উনি আমার দেখছে, দেখে বলে, কিরে তোর কী হয়েছে, কাজে না যাওয়ার অজুহাত, আজকে আমার ছাগলগুলারে বের করলি না, আমার ছাগলগুলারে না খাওয়া রাখলি, তোর গায়ে তোরে শাসন করার জন্য তুই উল্টা আমার উপরে প্রতিশোধ নিলি। আমি বললাম, বিশ্বাস করেন আমার শরীরটা অনেক ক্লান্ত, আমি শত চেষ্টা করে না শরীরটা উঠাইতে পারতেছি না, জ্বরে আমার পুরো শরীরটা পুড়ে যাচ্ছে। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি আমার গায়ে হাত দিয়ে দেখেন। উনি আমার বলে, অভিনয় বন্ধ কর, উঠ তুই কাজে যাবি। আমি বললাম, না আমি কাজে যেতে পারবো না, আমার দ্বারাই কাজে যাওয়া সম্ভব না। পরে উনি চলে যাওয়ার পরে আমার আম্মা তখন আমারে বুঝাইলো, শোনাইলো, এবং এরপরের দিন আমি আস্তে আস্তে করে মোটামুটি সুস্থ হলাম। এরপরের দিন সুস্থ হয়ে সকালবেলা গেলাম পরে উনি বললো, যা ছাগল নিয়ে মাঠে যা। পরে ছাগলগুলোর ওইখান থেকে বের করলাম, বের করে ওই বনের দিকে আমি তখন গেছি। যাওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো ওই রাতের ঘটনা,
রাতের ঘটনা মনে হওয়ার পরে আমি তখন চিন্তা করি যে কী ব্যাপার, এইখানের মধ্যে আমার খাবার কে দিল। তো তখন তো দিনের বেলায় চারদিকে ধরেন একেবারে আলো ঝলমল করতেছে। আমি তখন ওই বনের ভিতরে ঢুকলাম, যে গাছের নিচে বসে আমি খাবারটা খাইলাম, ওই গাছের নিচে গেলাম। যাওয়ার পরে এদিক সেদিক খুঁজতেছি, কাউরে পাই না। এবং আমার যে একটা টিফিন বক্স আমি ওখানে রেখে গেছিলাম, এটাও কিন্তু আর পাই নাই, মানে এটাও আমার গায়েব হয়ে গেল। পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছিলাম যে এটা কোত্থেকে আসলো, মানে আমি যেখানে খাবার খাইলাম, খাবার যে একটা ডিশের মধ্যে খাবারটা খেলাম, ওই বড় প্লেটটা কই, ওই প্লেটটাও তো নাই। এখানে সেখানে অনেক দিন মানে অনেক আমি খোঁজাখুঁজি করছি, এটা আর পাই না। না পাওয়ার পরে আমি এদিনটি কেটে গেল। আমি আবার বিকেলবেলা ছাগল নিয়ে চলে গেছি বাড়িতে। তো উনি আমার খাবার দিল, অ্যান্ড খাবার দিয়ে আমাকে আবার নিয়ে আসছে। পরে আমি বাড়িতে গেছি। পরের দিন আমি আবারও ছাগল ছাড়লাম মাঠের মধ্যে। পরের দিন মাঠের মধ্যে ছাগল ছাড়ার পরে আমি ছাগল চড়াইতেছি। তা হঠাৎ করে আমার মনে হলো যে ওই দিন যে আমার খাবারটা দিল, এটা তো অবশ্যই কোনো একটা জিনে দিছে, এটা তো কোনো মানুষ না। আমার গল্পটা আজ থেকে বহু বছর, এজন্য হয়তো আপনারা অনেকেই বুঝতে সমস্যা হবে। আমার প্রায় 2000 সালেরও আগের, অনেক আগের গল্প। এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমি তখন এই জিনিসটা আমি তখন এটা পাইলাম, মানে ওই বনের মধ্যে আমি আবারও খোঁজাখুঁজি করি যে কে আমারে খাবার দিল। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন, তা আমার কাছে মনে হলো যে আমাকে খাবার দিয়েছে সে তো কোনো খারাপ চায় না, আমার কোনো ক্ষতিও করে নাই, আমারে খাবার দিয়েছে। তা আমি ওনারে দেখে দৌড় দিলাম কেন, ওনারে দেখে দৌড়টা কেন দিলাম? তো ওই দিন কী করি, একদম দুপুরবেলা আমি তখন খাবার খাচ্ছিলাম ওইখানে বৈশা খাবার খাইতে খাইতে আমি বললাম যে মানে একটু জোরে জোরে বলতেছি, আপনি তো আমার ওই দিন রাতের বেলায় খাবার দিলেন, তা আজকে আপনি এসে আমার খাবারটা খেয়ে যান, আমার এখান থেকে অর্ধেক খাবার আপনি খান, আপনি আসেন, আপনি কে আমারে খাবার দিছিলেন, কে, আপনি আসেন। এরকম করে যখন 2-3টা ডাক দিই, পরে আমি আবারও অদৃশ্যভাবে ওই কণ্ঠটা শুনতে পাই। আমাকে বলে, আমারে খাওয়ানোর মতো খাবার তোমার ওই প্লেটে নাই, এমনিই বলে। আমি বললাম, আপনি কি? বলে, আমারে দেখলে তো তুমি দৌড় দাও। আমি বললাম, না, আজকে দৌড় দিব না, আপনি আমার সামনে আসেন। পরে বলে, সামনে আসলে দৌড় দিবা না তো? আমি বললাম, না, আমি দৌড় দিব না। পরে বলে, খেয়াল থাকবে তো, মনে থাকবে তো? আমি বললাম, হ্যাঁ, আমি দৌড় দেবো না, আপনি আসেন। তা ওই দিন দেখলাম কি ভাই, সেম জামাটা পরেই উনি তখন বনের ভিতর থেকে আস্তে আস্তে করে হেঁটে আসতেছে। তো আমি তো বলছি আমি দৌড় দিব না, কিন্তু আমার শরীর ধরপড় করে কাঁপতেছে, মানে কাঁপুনিতে মনে হয় আমি প্রস্রাব করে দেবো এমন একটা অবস্থা। অনেক সুন্দরী একটা মেয়ে। পরে আমার কাছে আসছে, এসে বসে আমারে বলে, কী ব্যাপার সোহেল, আমারে খাওয়াইবা? এই অল্প খাবার তো তোমারই পেট ভরবে না, আবার তোমার ভাইদের জন্য নিয়ে যাবা, তা আমারে কি খাওয়াইবা? আমি বললাম, আপনি কি? এমনি বলতেছে, মানে ধরত ভরা কণ্ঠে, কাঁপা কণ্ঠে আমি বললাম যে, আপনি কি? পরে আমারে বলে, আমার নাম শিশির। আমি বললাম, আপনার নাম শিশির? তা শিশির, আপনি কোথায় থাকেন? বলে, আমি এই বনেই থাকি। আমি বললাম, বনে থাকেন? আপনার বাড়ি কি বনে? বলে, হ্যাঁ, এই বনেই আমার বাড়ি। আমি তোমাকে অনেক দিন ধরে দেখে আসতেছিলাম, তা আমাদের একটা খারাপ জিন তোমার একটা ছাগলের বাচ্চা নিয়ে গেছে ওই দিন, এটা আমি দেখেছি, এবং এরপরে ছাগলের বাচ্চার জন্য তুমি তোমার মালিকের কাছে অনেক মাইর খাইছো, আমার কাছে খুব খারাপ লাগছে। এরপরে ক্লান্ত শরীর নিয়ে ওখানে শুয়েছিলা, খিদার জ্বালায় তোমার ঘুম আসতেছিল না, এবং খিদায় তোমার পেটটা পড়ে গেছিলো, তখন আমি তোমারে খাবার দিছি। আমি বললাম, আপনি আমারে খাবার দিলেন কেন? খাবার দিলেন? বলে, খাবার দিলাম, তোমার কষ্ট হইতেছে, তোমার খিদা লাগছে, এই জন্য। কেন, তুমি কি খুশি না? আমি বললাম, হ্যাঁ খুশি, কিন্তু আপনি কে? আবার বলি। এবার আমার হাসতে হাসতে বলে, আমি একটা জিনের মেয়ে। এমন করে বলে, আমি একটা জিনের মেয়ে। আমি বললাম, জিন? বলে, হ্যাঁ, আমি একটা জিনের মেয়ে, আমি মানুষ না। আমি বললাম, আপনি মানুষ না, আপনি জিন? মানে আমার ভিতর তখন আর ভয়টা কাজ করতেছে না। কেন করতেছে না জানেন? মানে একে তো দিনের বেলায়, তার উপর উনি আমার সামনে বসে আছে, একদম নর্মালি একটা মানুষ যেরকম করে বসে থাকে ঠিক এরকমভাবে বসে আছে, তার মাঝে ভয় লাগার কোনো কারণ নেই। মানুষের মতো করে বসে আমার সাথে কথা বলতেছে, আমিও তার সাথে কথা বলি, এরকম করে অনেকক্ষণ পর্যন্ত কথা বলি। তাই আমি বললাম, আপনি কোথায় থাকেন, আপনার বাবা মা? তাই সে বললো যে তার বাবা আছে, মা আছে, তার অনেকগুলো ভাই বোন আছে, অনেক ভাই বোন তার, এটা আমাকে বললো। এবং সে বললো, জিনদের মধ্যে বা পরীদের মধ্যে সবচেয়ে নিচু জাত হচ্ছে তারা, মানে অনেক জাত আছে না, অনেক জাত আছে, বাট সবচেয়ে নিচু জাতের পরী হচ্ছে তারা, এবং তারা জিনদের মধ্যে অনেকটা গরিব, মানে আমাকে এটা বললো আর কি। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরের দিন ওনার সাথে কথাবার্তা বললাম, আমার ভিতরে নর্মালি কোনো ভয় লাগে নাই। পরে সে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাই, তা কালকে আবার আসমনি। এইটা বলে উনি তখন চলে গেল। চলে যাওয়ার পরে আমি এই ঘটনা কিন্তু আবার কাউকে জানাই নাই বা কাউকে বলি নাই, আমার বাবা মাকেও বলি নাই, আমার বাবা তো নাই, মাকেও বলি নাই, এবং কাউকে আমি বিষয়টা জানাই নাই। এর পরের দিন একইভাবে আমি যখন আবারও ছাগল চড়ানোর জন্য ওই মানে আপনার বনের পাশে আসলাম, উনি বন থেকে আবারও বেরিয়ে আসছে একইভাবে। ওই দিন আমি ডাকি নাই। ওর এসে আমার বলতেছে, ও সোহেল, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, কিছু খাইবা? আমার বলে। আমি বললাম, না, কিছু খামু না।
যখন খাওয়ানোর খিদা লাগবো নি তখন হচ্ছে আমার মানে তো খাবার আছে, ওইখান থেকে খাবো। পরে বলে ও আচ্ছা। তো সেদিনও সে আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে এবং আমার প্রতি তার একটা ভালো লাগাও কাজ করে। এরকম করতে করতে অনেক দিন, একদিন দুই দিন নয়, প্রায় অনেকগুলো বৎসর তার সাথে আমার একটা ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। তা আমি তার কাছে একটা সময় চাইতাম যে আমারে ধন সম্পদ দাও, আমারে টাকা দাও, আমারে এটা দাও, আমার ওইটা দাও, এগুলো তারে বলতাম। বললে পরে সে আমারে বলে আমার না এগুলো দেওয়ার নিয়ম নাই, এগুলো দেওয়ার ক্ষমতা আমার নাই। পরীদের মধ্যে অনেক জাত থাকে, জিনদের অনেক জাত থাকে, অনেক জাতের জিনেরা তোমাকে দিতে পারবে, বাট আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না, শুধু আমি তোমাকে তথ্য দিতে পারবো। মানে আগামী দিন হয়তো এটা হতে পারে বা তোমার সাথে এটা ঘটতে পারে, এরকম কোনো কিছু আমি তোমারে বলতে পারবো, কিন্তু আমি তোমারে কোনো কিছু দিতে পারবো না। আমাদের জাতের মধ্যে কাউকে, কোনো মানুষ জাতিকে আমরা কিছু দিতে পারি না। তো এই থাক, না দিতে পারলেও আমার সাথে যে এরকম একটা জিনিস আছে, এইটাতেই না আমার ভালো লাগা কাজ করতো। অনেক সময় মন খারাপ থাকতো, বোনের পাশে বসে থাকতাম, নীরবে নীরবে বসে থাকতাম, উনি তখন আমার কাছে আসতো, এসে আমার সাথে বসে আমার সাথে গল্প গুজব করতো, আমার সাথে কথাবার্তা বলতো। তো একদিন হলো কি জানেন, আমি হঠাৎ করে তার শরীরে হাত দিয়ে ফেলি। মানে এমনি তার হাতগুলো এত ফর্সা, এত সাদা ছিল, এত সুন্দর ছিল, শরীরে হাত দিলাম। হাত দেওয়ার পরে আমার কাছে মনে হলো আমি বাতাসে হাত দিছি। মানে এরকম করে হাত দেওয়ার পরে ওনার হাতে না লেগে আমার হাতটা এরকম করে নিচে নেমে গেছে, মানে মনে হয় মধ্যখান দিয়ে চলে গেছে, ঠিক বাতাসের মধ্যে হাত দিলে যেরকম এরকম। পরে একটু গরম গরম ভাব আমার হাতের মধ্যে লাগছে, একটা গরম ভাব লাগছে। পরে উনি হাসতেছে, হেসে আমারে বলে কী ব্যাপার, আমারে ধরবা? আমি বললাম যে আপনার শরীরে হাত দিছিলাম, কিন্তু আমার হাতটা কেমন জানি গরম লাগলো, আর আপনার শরীরে আমি ধরতে পারলাম না, হাতটা নিচে পড়ে গেল। পরে সে হাসতে হাসতে বলে আমাদের তো কোনো শরীর হয় না, আমরা জাস্ট একটা শেট, মানে শেটও। আমাদেরকে দেখলে, মানে দেখতে তুমি পাবা মানুষের মতো মনে হবে, সবই মনে হবে, কিন্তু আমরা অদৃশ্য, আমাদের কোনো শরীর নেই, আমাদের কোনো শরীর হয় না। রোদের আলোতে আমাদের কোনো ছায়া হয় না। আসলেই ঠিক, আমি সেদিন দেখলাম যে রোদের আলোতে গাছের ছায়া পড়ছে, আমার ছায়া পড়ছে, আমার যে ছাগলগুলো আছে, বন্য প্রাণীগুলো আছে, এগুলোর ছায়া পড়ে, কিন্তু ওনার শরীরের কোনো ছায়া পড়ে না, ওনার শরীরের কোনো ছায়ায় মাটির মধ্যে পড়ে না। এই বিষয়টা তখন আমার কাছে আরও অবাক লাগলো, মানে আরও বেশি মানে অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। এরপরও তার সাথে এরকম কথা বলতাম। একটা পর্যায়ে ও হঠাৎ করে আমার বলতেছে যে সোহেল, আমি আর তোমার সামনে আসতে পারবো না, এমনি তোমার সাথে দূর থেকে কথা বলতে পারবো। এরকম করে আমারে বলতেছে, আমি তোমার কাছে আসতে পারবো না, তোমার সাথে বসতে পারবো না, তুমি আমারে দেখবে না, কিন্তু আমি তোমার সাথে এমনি কথা বলবো। আমি বললাম কেন, আমার সাথে আসলে সমস্যা কি? আজকে এত বছর ধরে আমার কাছে আসতেছো, আমার সাথে কথা বলতেছো, তখন কোনো সমস্যা হয় নাই, এখন কি সমস্যা? পরে বলতেছে না, আমার আব্বু দেখছে আমি যে তোমার সাথে বসে বসে এখানে গল্প করি, এটা আমার আব্বা দেখছে, এবং আমার আব্বা দেখে আমাকে অনেক বকা দিছে, আমাকে অনেক শাসন করছে, এবং বলছে আমি যাতে তোমার সামনে আর না যাই, তো তোমার সাথে আমাকে যদি আবারও দেখে আমার আব্বু আমাকে মারবে। তাই আমি বললাম ও আচ্ছা, এই জন্য? বলে হ্যাঁ। তো তুমি আমার সাথে কথা বলতে পারবা, তুমি আমাকে দেখবা না, কিন্তু আমি তোমাকে দেখবো, আমি তোমার পাশে বসে থাকবো, কিন্তু তুমি আমাকে দেখতে পাবা না, বাট আমি তোমার সাথে কথা বলবো, এটা হচ্ছে আমার বাবার আদেশ। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপর থেকেও তার সাথে আমার কথা হতো, সে আসতো আমার পাশে, মানে আমার পাশে বসতো, কিন্তু আমি তাকে দেখতাম না, কিন্তু কথা হতো। আমাকে মাঝে মাঝে এটা ওইটা খেতে দিত, শুধু খাবারে দিত, আর কিছুই না, কোনো টাকা পয়সা না, কোনো ধন সম্পদ না, কিছুই না, শুধু খাবার দিত। মাঝে মাঝে খিদা লাগলে খাবার দিত, আবার আমার পরিবারের জন্য ফল ফ্রুট দিত, এইরকম টাইপের জিনিসগুলো দেওয়া যেত। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 17-18 বছরের মতো হয়ে যায়। 17-18 বছরের মতো হয়েছে, এবং আমি ওই সময়টাতে যেখানে কাজ করতাম আর কি, ওই কাজে আমার পোষায় না। আমি যে ছাগল চড়ানিতে যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমার তখন পোষায় না। আর আমার ভাইগুলোও তখন মোটামুটি বড় হয়েছে, এরাও তখন টুকিটাকি কাজ করে। তো আমি কী করলাম, আমার ইমিডিয়েট ছোটো যে ভাইটা আছে, আমি আমার ওই ছোটো ভাইটাকে ছাগলের খামারে কাজে দিলাম। ছাগলের খামারে আমি কাজে দিলাম। কাজে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যদি এখন বড় হয়েছি, তাহলে আমি অন্য কোনো কাজ করব। অন্য কোনো ভারী কাজ করব, কষ্টের কাজ করব। তা ভারী কাজ, কষ্টের কাজ যদি আমি করি, তাহলে আমার ইনকামটা ভালো হবে, টাকাটা বেশি পাবো। তা আমি এর জন্য আর বনের ওখানে বা ছাগল চড়ানোর মতো সহজ কাজটা আমি করব না। এই সহজ কাজটা আমি তখন আমার ছোটো ভাইকে দিয়ে দিলাম। আর আরেকটা বিষয় কি, মানে শিশির ছিল এরকম, আমার ওর সাথে অলওয়েজে কথা হইতো। ধরেন এমন না যে আমার এই জায়গায় গেলে ওর সাথে আমার কথা হয়, এরকম না। আমি যেখানেই থাকি, মাঝে মাঝে আমি রাতের বেলা ঘুম থেকে উঠার পরে ওকে ডাক দিলে পরেও আমার ডাকে সাড়া দেয়। ওই সময় আমি তার সাথে কথাবার্তা বলি। মানে যখন যে অবস্থায় যেখানেই থাকি, আমি তার সাথে কথা বলতে পারি, এবং সেও আমার সাথে কথাবার্তা বলে। মানে দুজনের মাঝে পারস্পরিক একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং এইটা আপনি একটা ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বলতে পারেন, ঠিক এরকমটাই। যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল কি, মানে এইভাবে দিনের রাতগুলো কাটতেছে।
এবার এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেলো। আমি তখন কী করতাম, মাঝে মাঝে মানুষের দিন চুক্তির কাজে যাইতাম। কেউ মাঠে কাজ করবে, ওইখানে নিয়ে যেত, কেউ মাটি ভরবে, ট্রাকে নিয়ে যেত। মানে যখন যে ধরনের কাজ পাইতাম ওই ধরনের কাজ আমি তখন করতাম। এরকম করতে করতে হঠাৎ করে আমি একটা কাজের সন্ধান পাই। এক লোকে, ওনার বাড়ি আমাদের সিলেটের মধ্যে, কিন্তু অনেক দূরে, সুনামগঞ্জের ওইদিকে ওনার বাড়ি। তাই সেই লোক কী করবে, বাড়ি বানাবে। তা বাড়ি বানানোর জন্য ওনার একটা বন আছে এবং বন প্রচণ্ড রকমের ঘন জঙ্গল। তা উনি ওই বন উজাল করবে, বন পরিষ্কার করবে, করে ওখানে বাড়ি বানাবে। তো ওই লোকটা আবার অনেক বড় লোক, মানে অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় লোক। তাই তিনি বললো যে কিছু লোক নিয়ে যাওয়ার জন্য আর কি। আমাদের এলাকার আরেকজনকে দিয়া তখন ওই কাজের সন্ধানটা পাই আরেকজনের মাধ্যমে। তা ওই লোকটা আমার তখন বললো যে সোহেল যাবি নাকি, মাসখানিকের মতো কাজ আছে। ওনার এই বনটা আমরা কাইটা সবাই মিলে পরিষ্কার করব, করে এই বনের মধ্যে আমরা উনি ঘর বানানোর মতো ব্যবস্থা করে দেবে, এরপর আমরা চলে আসবো। মানে বন উজালা করা আমাদের কাজ। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, যাবো, কাজ যদি ভালো হয় তাহলে যাবো, সমস্যা কি। তা বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি তখন ওই কাজে গেলাম। ওই যে কাজে যাচ্ছি তখনও কিন্তু আমি শিশিরের সাথে কথা বলি, ওই শিশির, আমি তো ওইখানে কাজে যাচ্ছি, তোমার সাথে আমার কথা হবে? বলে হ্যাঁ সমস্যা নাই, তুমি পৃথিবীর যেই প্রান্তেই যাও, যেখানেই যাও, আমার কথা তুমি শুনতে পাবা, আমিও তোমার কথা শুনতে পাবো, সমস্যা নাই, তুমি যাও। এরপরে আমি তখন কী করলাম, ওই সুনামগঞ্জের ওইদিকে তখন আমি কাজের সন্ধানে গেলাম। কাজ করার জন্য গেলাম। আমরা প্রায় 6 জনের মতো গেছি, টোটাল 6 জন। এবং 6 জন গিয়ে ওইখানে উনি আমাদেরকে কাজ দেখাই দিল। কাজ করতেছি, মানে বন উজালা কাটতেছে, বন কাটতেছি। দুপুরবেলা উনি আমাদেরকে খাবার দিয়ে গেছে, ওই লোকটা খাবার দিয়ে গেল। তো দুপুরে খাবার খাইলাম, খাবার খেয়ে আবারও কাজ করতেছি। মাগরিবের আজান দিয়ে দিছে, অন্ধকার হয়ে গেছে। পরে উনি গাড়ি নিয়ে আসছে, ওনার আবার গাড়ি নিয়ে আসছে ট্রাকের মতো কইরা। আমাদের সবাইকে বলতেছে তোমরা গাড়িতে উঠো, এই কথা বলছে, আমরা গাড়িতে উঠছি। তা আমাদের ওই ব্যাগ নিয়ে আসছে, সকাল থেকে এইখানে কাজ করি এবং সাথে ব্যাগটাও রেখে দিছি। তা ব্যাগ সব কিছু নিয়ে তখন গাড়ির মধ্যে উঠলাম। উনি তখন গাড়ি চালাতে চালাতে ওনার বাড়ির ওদিকে নিয়ে গেছে, ওনার বাড়ি। এবং অনেক বিশাল রাজপ্রাসাদ, মানে অনেক বড় লোক। তা বলতেছে বাড়ির সামনে একটা ছোট্ট ঘরের মতো আছে, বলে এই ঘরের মধ্যে তোমরা থাকবা, তোমরা গোসল করে আসো, হাত পা ধুয়ে আসো, তোমাদেরকে খাবার দেওয়া হবে। তা গোসল করলাম, হাত পা ধুইলাম এবং গোসল করে আসছি। পরে ওনার কাজের মহিলা আছে, মহিলা আমাদেরকে ঘরে খাবার দিয়ে গেল। তো দুপুরবেলা রাতের বেলা আমরা তখন খাইয়া পরে সবাই তখন ঘুমিয়ে গেছি, শুয়ে পড়ছে আর কি। সারাদিন কাজ করছি তো শরীর মোটামুটি অনেকটা ক্লান্ত ছিল। তা সবাই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ছি। এবং খাওয়া দাওয়া করে শোয়ার পরে হঠাৎ করে কানের মাঝে কেমন যেন একটা অন্যরকম সুর তখন বেশি আসলো। সুর বলতে এরকম যে কোনো একটা মেয়ে কথা বলতেছে, একটু জোরে জোরে, একটু লাউডলি কথা বলতেছে। এবং কথা বলতেছে দেখে একটু পাগলরা যেরকম কথাবার্তা বলে না, পাগলদের মতো আচরণ করতেছে। খুব পাগলদের মতো আচরণ করে, এই কেমন যেন খুব খারাপভাবে এরকম করে কথাবার্তা বলে। এখন এরকম কথাটা শোনার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল, টোটালি ঘুমটা ভাঙার পরে আমার পাশে যে শুয়ে আছে, আমি ওরে বললাম, এই বেটা, এই বাইরে গিয়ে জানি কথা বলে, কোন মেয়ে জানি কথা বলে, শুনতো। পরে বলে, ধুর বেটা, অনেক রাত হয়েছে, ঘুমাতো, তোর সাথে পড়ি আছে, এই জন্য মনে তুই এগুলো শুনতে পাস। আমার এলাকার অনেকেই জানতো যে ওই শিশির যে আমার সাথে আছে, এটা অনেকেই জানতো, ওর সাথে আমার কথাবার্তা হয়, বা যারা কাজ করে অনেকেই জানতো। বলে তোর সাথে পড়ি আছে, এই জন্য তুই এগুলো শুনিস, এ বেটা ঘুমা। পরে আমি আর ঘুমাইলাম না, ঘুমাইয়া আমি দরজাটাগুলো আস্তে বের হইলাম। চাঁদের আলো ছিল বাইরে, একদম প্রখর চাঁদের আলো। দরজাটাগুলো আস্তে আস্তে বের হইয়া উঠানের মধ্য পর্যন্ত আসলাম। উঠানে এসে এদিক সেদিক তাকাচ্ছি, তা কাউরে দেখতে পাচ্ছি না, কোনো মানুষজন দেখা যায় না। এবং একটা পর্যায়ে আমি দেখতে পেলাম যে ওই যে ওনার যে ঘরটা আছে, ওই ঘরের কোণার মধ্য থেকে বাতি জ্বলতেছে, এরকম একটা মেয়ে ওইখানে কথাবার্তা বলে, ঘরের মধ্যে। পরে আস্তে আস্তে কোনো না ঘরের সামনে পর্যন্ত গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ঘরের মধ্যে থেকে একটা মেয়ে কথা বলে। এখন এটা কোন মেয়ে আমি তো এটা জানি না, শুধু কথা বলে এটাই জানি, পাগল আর কি, টোটালি পাগল এরকম। পরে আমি আবার এসে শুয়ে গেছি। তো আবার শুয়ে গেলাম, সকালবেলা উঠলাম। ওইটা আমি তখন ভোরে, সকালবেলা ভোরে উঠছি, ওইটা পুকুর পাড়ে গেলাম আপনার হাত মুখ ধোয়ার জন্য। এবং পুকুর পাড়ে হাত মুখ ধোয়ার জন্য যে গেলাম, পরে যে ঘাট দিয়ে আমি হাত মুখ ধুই, তার ওই সাইডে আরেকটা ঘাট আছে। ওই ঘাটের মধ্যে একটা মহিলা একটা মেয়েরে গোসল করাইতেছে, এবং এই মেয়েটা ভাই এতটাই সুন্দর লাগতেছে আমার এই পার থেকে, একদম মনে হয় যেন চাঁদের আলোর মতো সুন্দর, খুবই সুন্দরী একটা মেয়ে। তাই মেয়েটা কে হতে পারে, আমি আর কোনো কিছু বুঝলাম না। ওই মহিলা মেয়েটারে গোসল করাইতেছে। তা আমি কী করলাম, এখানে আর কথাবার্তা বাড়াইলাম না, বা দেখলাম যে মহিলা যেহেতু গোসল করায়, আর আমি তো ওদের বাড়িতে কামলা দেওয়ার জন্য আসছি, আমি কামলা। এখন দেখা যায় ওইদিকে তাকাইলে পরে যদি আরও সন্দেহ করে, মাইন্ড করে, বা আমার মাইট দেয়, এই জন্য আমি আর ওইদিকে তাকাইলাম না। তাকাইয়া পরে আমি তখন এখান থেকে চলে গেলাম।
এই জায়গা থেকে চলে গেছি হাত মুখ ধুইয়া। পরে সবারই নিয়ে ওই লোকে আমাদেরকে গাড়ি করে ওই জায়গায় বনের মধ্যে দিয়ে আসছে। তা বনের মধ্যে কাজ করতেছি আর আমার লোকে যারা আছে তাদেরকে ঘটনাটা বলতেছি। তারা সবাই তখন বলতেছে, দূর বেটা, এটা কোনো কথা হলো? আর এরই মাঝে আমি কিন্তু আর ওই শিশিরের সাথে কথা বলি না। কাজ টাজ করি, সবার সাথে আছি, এই জন্য শিশিরের সাথে কথা বলা হয় না। কিন্তু শিশিরকে আমি যদি ডাকিও আমার ডাকে সাড়া দিবে, ওর সাথে আমার কথা হয় না। পরে এইভাবে এখানে কাজ টাজ করলাম করে দুপুরবেলা ওই মালিক খাবার দিয়ে গেল, খাবার খাইলাম। রাতের বেলায় আবারও বরাবর মতো ঘুমাইতে গেলাম। এবার ওই রাতের বেলা যখন ঘুমাইতে গেলাম, একইভাবে আমি আবারও ওই ডাকের শব্দটা শুনতে পাইলাম যে মেয়েটা আবার কথা বলতেছে। কথা বলতেছে ঘরের মধ্যে প্রচণ্ড রকমের কথাবার্তা বলতেছে। এগুলো শুনতেছি আমার ওই আবার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি এখান থেকে বের হইলাম, আবার ওই জায়গা থেকে বের হইলাম এবং বের হওয়ার পরে আস্তে আস্তে করে জানালার দিকে যাচ্ছিলাম। ওই দিক গিয়ে দেখি কি জানেন, জানালাটা খোলা। গতকালকে এর আগের রাতে দেখছি যে জানালাটা লাগানো, লক করা ভিতর থেকে। আজকে দিকে জানালা খোলা এবং জানালার পাশে যে পর্দা ছিল পর্দাগুলোও সরানো। পরে আমি চিন্তা করলাম যে তাইলে আমি একটু জানালা দিয়ে দেখি যে কে এটা, বা ওই মেয়েটা নাকি এটা বলবে। আমি তখন ওই জানালার কভারটা খুললাম এবং কভারটা খোলার পরে আমি দেখলাম যে ওই ঘরের মধ্যে একেবারে এত রূপসী একটা মেয়ে বসে আছে। চেহারাটা অনেকটা গোল টাইপের এবং একদম মনে হয় যেন শরীর দিয়ে রক্ত চললে যেরকম, এত সুন্দর, চুলগুলো অনেক লম্বা। এরকম মেয়ে আমি আমার জীবনে দেখি নাই, এত সুন্দর মেয়ে। আমি চিন্তা করলাম কি রে, মেয়েটা কে? ওইখানে বসে বসে সে খেলতেছে, কথা বলতেছে, কিন্তু বিয়ের বয়সে, আমার বয়সে একটা মেয়ে, হয়তো আমার থেকেও সিনিয়র হবে এরকম, কিন্তু বাচ্চাদের মতো খেলতেছে। পরে আমি আর কোনো কিছু বললাম না, কোনো কিছু না বলে জাস্ট মেয়েটার দেখলাম যে অদ্ভুত রকমের সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। পরে আমি তখন আসছি আমার ঘরের মধ্যে এসে আমি তখন শুয়ে গেছি। পরের দিন আমি আবারও সকালবেলা হাত মুখ ধুয়ে, আবার ওই সকালবেলা আমি যখন হাত মুখ ধুইতে গেছি, ওই মেয়েকে আবার গোসল করাচ্ছে, ওই পুকুর পাড়ে গোসল করায়। মেয়ে সম্ভবত প্রস্রাব করে দেয়, এরকম হতে পারে। এই জন্য প্রতিদিন ভোরে একদম সকালবেলা মেয়ের মা তখন এই মেয়েরে পুকুরে গোসল করাইতো। পরে মেয়েটাকে পুকুরে গোসল করাচ্ছে, আমি এটা দেখলাম। দেখে আমি আর কথাবার্তা বাড়াইলাম না বাড়িয়ে আমি আবারও বরাবর সবাইকে নিয়ে ওই বনের কাছে চলে গেলাম। এবং বনের কাজ করতেছি এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামছে। এমনভাবে বৃষ্টি নামছে যে আমরা আর কাজ করতে পারি না। এবং বৃষ্টি নামছে পরে ওই লোকও তখন খাবার নিয়ে আসছে দুপুরের দিকে। ওই সময়টা ওই বাড়ির যিনি মালিক উনিও খাবার নিয়ে আসছে, এসে আমাদেরকে খাবার দিল। পরে আমরা খাবার খাইতেছি একটা ঘরের মধ্যে বৈশা, উনিও তখন আসে। বৃষ্টি আর কমতেছে না, এমনভাবে বৃষ্টি তুফান যে কাজ করার কোনো সুযোগ নাই, যে কোনোভাবে কাজ করব এরকম কোনো সুযোগ আর নাই। পরে ওই লোকটা তখন বসে আছে, আমি তখন সালাম দিয়ে বললাম যে কাকা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? পরে বলে, কী রে তুই হঠাৎ করে আমার ভালোর কথা জিজ্ঞেস করতেছিস? এরকম করে বলে। তা আপনি ভালো আছেন আমি জিজ্ঞেস করতে পারি না? বলে ভালো আছি। তোর বাড়ি কই? আমারে বলে। তুই তো এখানে সবার থেকে সুন্দর, তোর বাড়ি কই? আমারে বলে। আমি বললাম আমার বাড়ি অমুক জায়গায়, আমাদের সবার বাড়ি এক জায়গায়। পরে বলে তোর পরিবারে কে আছে? উনিই বলে। আমি বললাম যে বাবা ছিল, বাবা মারা গেছে, এখন ছোটো 3 ভাই আছে আর আমি আছি, আর মা দাদি আছে। পরে বলে ও আচ্ছা, তা তুই কাজ করিস কেমন, ভালো? আমি বললাম হ্যাঁ ভালো। আমি বললাম কাকা একটা কথা বলবো, যদি কোনো কিছু মনে না করেন বা রাগ না করেন। বলে না রাগ করবো না, সমস্যা নাই, তোরা তো আমার বাড়িতে কাজে আসছিস, তা রাগ করবে না, বল কি বলবি বল। আমি বললাম কাকা রাতের বেলা যখন ঘুমাইতে যাই একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাই, একটা মেয়ে পাগলের মতো বকে এবং এটা আপনার ঘরের থেকে শব্দটা আসে। এই মেয়েটা কি বা মেয়েটা কেন রাতের বেলা এরকম করে, যদি একটু বলতেন তাহলে আমি একটু শুনতাম। পরে আমারে বলে শুনে কি করবি রে বাবা, এটা আমার একটা অভিশাপ্ত মেয়ে, আমার একটা অভিশাপ এবং এটা আমার একটা দুর্ভাগ্য, আমার পোড়া কপালের একটা মেয়ে, উনি আমারে বলে। আমি বললাম যে এটা আপনি কি বলেন, ওনার ছেলে আছে? বলে আমার 4টা ছেলে। পরে আমারে বলতেছে আমার 4টা ছেলে, আর যে মেয়েটার কান্না শুনতে পাও বা যে মেয়েটা পাগলামি করে রাতের বেলায় কথা বলে, এটা আমার বড় মেয়ে, ওর নাম হচ্ছে তিথি। আমি বললাম তিথি? বলে হ্যাঁ ওর নাম হচ্ছে তিথি, এটা আমার বড় মেয়ে, আমার মেয়েটা পাগল। আমি বললাম পাগল? বলে হ্যাঁ ওর মাথায় সমস্যা আছে। তাই আমি বললাম মাথায় সমস্যা থাকলে আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার রাজপ্রাসাদের মতো বাড়ি বা যতটুকু আমরা দেখলাম আর কি, আপনার তো অনেক টাকা পয়সা, তাই আপনি তো চাইলে মেয়েটারে ডাক্তার দেখাইতে পারেন। উনি বলে ডাক্তার বাইটার খাওয়ানোর বাকি আছে। আমি ডাক্তার বাকি রাখি নাই, বাংলাদেশ তো খাইছি, আমি ইন্ডিয়াতে পর্যন্ত আমার মেয়ে নিয়ে গেছি, অনেক বড় বড় ডাক্তার কবিরাজ অনেক দেখাইছি, কিন্তু কোনোভাবে আমার মেয়েটা ভালো হয় না, আমি মেয়েটারা ভালো করতে পারি নাই। এই মেয়েটার বয়স যখন প্রায় 7 থেকে 8 বছর, ওই 7-8 বছর থেকে মেয়েটা পাগল এবং এই বয়স পর্যন্ত আমার মেয়েটা পাগল। আমি বললাম কি বললেন আপনি, এত কবিরাজ এত ডাক্তার দেখানোর পরও মেয়েটা ভালো হয় নাই? বলে না ভালো হয় নাই। আমি তখন বললাম যে তো ওরে বিয়ে দিবেন না? বলে কে ওরে বিয়ে করবে?
ও পায়খানা করে দেয়, বিছনায় প্রস্রাব করে দেয়, তা ওর মতো মেয়েরে কে বিয়ে করবে বলো? আমি বাইরে তো বিয়ে দিতাম, কিন্তু ওই তো ভালো হইলে না বিয়ে, তাছাড়া কে বিয়ে করবে? তো উনি কথাগুলো বলতেছে আর উনি একরকম কান্না করে দিয়েছে, মানে ভাবা তো, মানে মনটা অনেক খারাপ হয়ে গেল ওনার, কান্না করে দিছে। আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে, আমি অনেক দুঃখিত আপনাদের কষ্ট দেওয়ার জন্য। উনি বলে না, ভালো কথা জিজ্ঞেস করছো, আমার বাড়ি থাকলে যারাই আসে তারাই শব্দটা পায়, বা ও রাতের বেলা এরকম পাগলামি করে, পাগলামি শব্দ শুনতে পাই, তো শুনতে পাইছো বলে জিজ্ঞেস করছো, আমার কোনো সমস্যা নেই বললাম। আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে আমরা কাজে যাই। ওই সময় বৃষ্টিটা মোটামুটি কমে গেছে, আমি কাজ করতেছি। হঠাৎ করে ভাই হলো কি জানেন, মানে বিদ্যুৎ চমকাইতেছে, মানে বৃষ্টি কম হইতেছে কিন্তু ঠাড়া পড়তেছে প্রচুর, মানে এদিক সেদিক প্রচণ্ড বৃষ্টির শব্দ হইতেছে। এমন আমার তখন ভয় লেগে গেছে। আমি তখন আইসা আবার মানে ওই না বসে আছি, সবাই আমার ডাকতেছে কাজে আয় কাজে আয়, তুই কাজে আয়। আমি তখন আবারও কাজ করি, এমন করতে করতে কাজ শেষ হয়ে গেল সন্ধ্যার দিকে। পরে উনি গাড়ি দিয়ে আসছে, আইসা আমাদের সবাইকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি ওই দিনও খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম প্রতিদিনের মতো। এবং একটা পর্যায়ে রাতের বেলা ওই মেয়েটা আবারও কান্না করতেছে, কখনো কাঁদতেছে কখনো হাসতেছে। এরকম অবস্থার মধ্যে আমি তখন আবারও ছোঁয়া থেকে উঠছি। ওই দিন উঠে আমি ওনার ঘরের দরজার মধ্যে বসে এই শিশিরে ডাক দিলাম যে আসলে এই ঘটনাটা কি, মেয়েটা কেন ভালো হয় না? শিশির তো এরকম অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমাকে দিত, অনেক মানুষের সম্বন্ধে অনেক ধারণা আমাকে দিত। দুইটা ডাক দেওয়ার পরে শিশির আমার ডাকে সাড়া দিছে। সাড়া দিয়ে আমাকে বলে কি ব্যাপার, আজকে এতদিন পরে ডাকলা? আমি বললাম ডাকলাম তো তোমারে একটা কারণেই ডাকছি। পরে আমারে বললে তো তুমি তো আমাকে ভুলেই গেছো নতুন জায়গায় গিয়ে, এখন তো আর আমার কথা মনেই হয় না। আমি বললাম না মনে হয়, আসলে কাজে কামে ব্যস্ত থাকি তো, আর অনেক কষ্টের কাজ করি, ক্লান্ত হয়ে যাই, এই জন্য আর তোমাকে ডাকা হয় না। তা বলে কেন ডাকছো? আমি বললাম শিশির তুমি কি একটা মেয়ের কান্না শুনতে পাও? একটা মেয়ে যে কথা বলতেছে। বলে হ্যাঁ শুনতে পাই তো। আমি বললাম এই মেয়েটা কে? বলো ওর নাম তিথি। আমি বললাম তাই তিথি তুমি চিনো? বলে চিনবো না কেন, ওর বাবা এরকম এরকম, মানে ও সব বলতেছে আমাকে, এই শিশির সব বলতেছে, মানে পরিটা আমাকে সব বলতেছে। পরে আমি বললাম শিশির এই তিথির কি হয়েছে, মেয়েটা পাগল কেন? এবং মেয়ের বাবা মা বললো তাকে অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক কিছু দেখাইছে, কিন্তু মেয়েটাকে ভালো করতে পারে না, এবং মেয়েটা ভালো হয় না। কেন ভালো হয় না, কী কারণে ভালো হয় না? এত ডাক্তার কবিরাজ দেখানোর পরেও মেয়েটা ভালো কেন হচ্ছে না? তা তুমি কি আমাকে একটু বলতে পারো? পরে ও হাসতে হাসতে আমাকে বলে কেন মেয়েরে বিয়ে করবা, এরকম করে আমারে বলে। আমি বললাম ধুরো, আমি হচ্ছে এবারে কামলা, তাই তারা কি কামলার কাছে আমারে ওনার মেয়ে বিয়ে দিবে? বলে হ্যাঁ হ্যাঁ দিবে, তুমি বিয়ের প্রস্তাব দাও দেখবা তোমার কাছে বিয়ে দিবে, এরকম করেই বলে। আমি বললাম না রে না। বলে আরে সত্যি বিয়ে দিবে তো, তুমি প্রস্তাব দাও দেখবে ওই মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিবে। এই মেয়ের বাবা তো পারে না যে তার মেয়েরে এর থেকেও খারাপ কারো কাছে পাইলেও বিয়ে দেয়, সমস্যা নাই, তুমি তো দেখতে শুনতে ভালো আছো, তোমার কাছে বিয়ে দিবে। আমি বললাম না না শিশির, আমি তোমাকে ডাকলাম এটার জন্য যে তিথির আসলে কি হয়েছে, মেয়ের মাথার মধ্যে কি সমস্যা, বা তুমি এটা ভালো করতে পারবা কিনা। ও তখন আমাকে বলে আমি তো ভালো করতে পারবোই না, এবং এটা কারো দ্বারা সম্ভব না, এই মেয়ের মাথা ভালো হবে না। এই মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে একটা জিনের সর্দার, একটা হিন্দু জিনের সর্দার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। মেয়েটার বয়স যখন 8 বছর ঠিক তখন থেকে। আমি তখন বললাম একটা জিনের সর্দার মেয়ের মাথা নষ্ট করে দিল, কারণ কি? জিনের সর্দারটা মেয়ের মাথাটা কেন নষ্ট করলো? বলে তাহলে তোমাকে বলি শোনো, এই মেয়েটা একদিন বিকেলবেলা মানে আসরের নামাজের পরে হাঁটতে গেছিলো বাকি অনেকগুলো মেয়ের সাথে। তো হাঁটতে যাওয়ার পরে হঠাৎ করে এই মানে ওই যে জিনের সর্দার যার কথা বললাম, ওই জিনের সর্দারের 2টা মেয়ে একসাথে খেলা করতেছিল সাপের রূপে। তারা ছোট সাপের রূপে তারা খেলা করতেছে, এবং দেখার পরে সবগুলো মেয়ে জিনিসটা দেখছে, দেখা বাকি মেয়েগুলো ভয়ে পিছনে নেমে গেছে। কিন্তু এই যে তিথি মেয়েটা আছে, ওই মেয়েটা পিছনে নামে নাই। ওই মেয়েটা করছে কি একটা লাঠি দিয়ে এই সাপ দুটোকে পিটাইতে শুরু করছে ওই বয়সে। এই মেয়েটা খুবই দুর্দান্ত, অনেক সাহসী মেয়ে ছিল, এই সাপগুলোকে পিটাইতে শুরু করছে। বাকি মেয়েগুলো পিছনে দাঁড়াইছিল, ও তখন করলো কি লাঠি দিয়ে সাপ দুটোকে পিটায় জায়গায় মেরে ফেলে। আমি বললাম সত্যি? বলে হ্যাঁ জায়গায় মেরে ফেলে। এবং মেরে ফেলার পরে এই যিনি জিনের সর্দার, হিন্দু জিনের সর্দার, তিনি এই মানে তার মেয়েগুলোকে মেরে ফেলার ক্ষোভে রাগে ইনিও এই মেয়েটাকে মারে, এবং মারতে গিয়ে মেয়েটার মাথার মধ্যে আঘাত খায়, এবং প্রচণ্ড রকমের আঘাতে মেয়েটা পাগল হয়ে যায়, এবং উনি মেয়েটাকে পাগল বানিয়ে রাখে, মেয়েটাকে আর ভালো হবে না। আমি বললাম যে তিথি এটা তুমি, আরে শিশির এটা তুমি কি বলো, এত সুন্দর একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, তুমি কি পারো না মেয়েটাকে ভালো করতে? ও বলে না আমার দ্বারা সম্ভব না, আমি মেয়েকে ভালো করতে পারবো না। পরে আমি বললাম তিথি জানো, আর সরি শিশির জানো, আমার না এই মেয়েটারে ভালো লাগছে, আমি মেয়েটারে বিয়ে করতে চাই। পরে ও হাসতে হাসতে আমাকে বললো তুমি যদি বিয়ের প্রস্তাব দাও মেয়ের বাবা কিন্তু তোমার কাছে বিয়ে দিবে। আমি বললাম ধরো সত্যি বলো? হ্যাঁ বলে হ্যাঁ আমি সত্যি বললাম, তুমি প্রস্তাব দিয়ে দেখো দেখবে তোমার কাছে বিয়ে দিবে। আমি বললাম তাহলে কিন্তু আমি কালকে প্রস্তাব দিব, যদি আমারে মারে? ও বলে আমি বললাম তো মারবে না, খুশি হবে।
আমি বললাম যদি মারে তাহলে কিন্তু তোমার খবর আছে। বলে আচ্ছা ঠিক আছে যাও, তুমি প্রস্তাব দাও। এই বলেই তখন শিশিরের সাথে আমি কথাবার্তা বললাম। কথাবার্তা শেষ হওয়ার পরে শিশির তার মতো করে কথা বন্ধ করলো। আমি তখন ঘরে এসে ঘুমাই গেছি। পরের দিন কাজ করতেছি, উনি দুপুরবেলা আবার খাবার নিয়ে গেছে আমাদের জন্য। দুপুরে খাবার নিয়ে যাওয়ার পরে ওই দিন আবার ওয়েদার ভালো, সবাই কাজ করতেছে। মানে আমার কথা হচ্ছে যে আমি ওনার কাছে বিয়ের প্রস্তাব দেবো, ওনার মেয়ের আমি বিয়ে করব। আমার যেহেতু শিশির বলছে তাহলে তো কিছু হবে না। তা এরকম করে আমি তখন বললাম যে কাকা আমি আপনার সাথে একটু কথা বলবো। পরে আমারে বলে এখন কাজ করো, রাতে বইলো, রাতে খাওয়া দাওয়া করে তখন বললো এখন কাজ করো, কাজের সময় কথা বলতে হয় না। তখন আমি বুঝলাম যে উনি আমার মানে কাজের প্রাধান্যটা দেখাইতে আছে, উনি এখন কথা বলবে না। পরে আমি আবারও কাজে নেমে গেলাম, কাজ টাজ করলাম এবং কাজ করার পরে রাত্রেবেলায় ঘরে গেছি। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করছি বরাবরের মতো। এরপরে ওনারা আমি ডাক দিছি, মানে ঘরের দরজায় গিয়ে ডাক দিছি, ও কাকা বাড়িতে আসেন। পরে উনি ঘর থেকে বেরিয়ে আসছে, কারণ খাবার তো ওনার কাজের মহিলা দিছে, উনি তো আর আসে নাই। পরে বেরিয়ে আসছে। পরে আমি বললাম কাকা আমি তো দুপুরবেলা আপনার সাথে একটু কথা বলতে চাইছি, তা আপনি তো দুপুরে আমার সাথে কথা বলেন নাই, তা এখন কি একটু কথা বলা যাবে? উনি একটু রাগান্বিত করেই আছে, বা কেন ওনার মুড খারাপ আমি জানি না। পরে উনি বলে হ্যাঁ ঠিক আছে বলো। তখন আমি বাইরে দাঁড়াই আছি, উনি ঘরের মধ্যে দাঁড়াই আছে। তাই আমি চিন্তা করেছি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো বা এরকম একটা প্রস্তাব এই জায়গায় দাঁড়িয়ে দিব। পরে আমি বললাম কাকা আমি একটু ওই তিথি সম্বন্ধে কথা বলতে চাই। এই যখন তিথির কথা উঠে এলাম, পরে উনি বলে তাই ঘরের দিকে আসো। পরে ঘরের দিকে গেলাম। পরে ওনার যে বেডরুম, ওই বেডরুমের পাশে একটা ড্রয়িং রুম আছে, এই ড্রয়িং রুম আমার নিয়ে গেল। বাইরে ড্রয়িং রুমের অবস্থা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, বিশাল রাজকীয় অবস্থা। ঘরের মধ্যে মানে খাট পালঙের কোনো অভাব নাই, একদম রাজকীয় ভাব। আমি তখন ঢুকলাম, ঢুকে আমি বলি যে কাকা কথা তো অত বেশি না, কথা হচ্ছে সামান্য একটু। এখন কথাটা হচ্ছে আমি তিথির বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাই। উনি তখন একটা মুচকি হাসি দিয়ে বলে তিথির বিয়ের বিষয় নিয়ে তুমি কী বলবা? আমি বললাম আমাদের এক এলাকার একটা লোক আছে, উনি অনেক ভালো এবং ওনার সাথে একটা পরী আছে, আমি জানি উনি অনেক মানুষকে ভালো করতে পারে, তা ওনার কাছে তিথির বিয়ে দিবেন? উনি বলে তুমি কি জানো তিথির অবস্থা? আমি বললাম কি তিথির অবস্থা কি? বলে তিথি পায়খানা করে বিছনায়, প্রস্রাব করে বিছনায়, এবং তিথি যারে তারা কামড় দেয়, ওরে কেমনি বিয়ে করবে? আমি বললাম যদি আপনি বিয়ে দেন তাহলে আমি কথা বলতে পারি, যদি আপনি বিয়ে দেন। পরে বলে আমি তো আমার মেয়েটারে বিয়ে দিতেই চাই, এবং যতগুলো কবিরাজ দেখাইলাম অনেকেই বললো হয়তো বিয়ে দিলে মেয়েটা ভালো হতে পারে, অনেকেই বলে। তা আমি তো চাই বিয়ে দেওয়ার জন্য, যদি সত্যিই ভালো কোনো ছেলের সন্তান থেকে থাকে তাহলে আমাকে দিতে পারো, আমি আমার মেয়েটারে বিয়ে দিব, এরকম করে আমারে বলে। আমি বললাম দেখেন কিন্তু পরে আবার কিন্তু ফিরে যায়েন না। বলে না 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 ফিরে যাব না, আমার কিন্তু ইচ্ছা আছে যে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য, তা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে দিব। এবং আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আপনার সাথে কথা বলবো। এই কথা বলে এসে রাতের বেলায় শুয়ে পড়লাম। শুয়ে আমি আবার ওই শিশিরে ডাকলাম। ডাকার পরে শিশির তখন হাসতেছে, হাসে আমার বলে কি আমি বলছিলাম না মেয়ের বাবা রাজি হবে, কিন্তু তুমি এটা কি করলা? তুমি অন্যের কথা কেন বললা, তোমার কথা বললো না কেন? আমি বললাম আমি এই বেটার বাড়িতে কামলা দিচ্ছি, আমি কাম করতেছি, আমি বাড়ির কামলা, কামলা হয়ে কেমনে মালিকের মেয়েরই বিয়ে করতে চাই? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বলে আরে বাবা তুমি তোমার কথা বলতা, তোমার কথা বললে উনি রাজি হইতো, তোমার কথা বলো, কালকে তোমার কথা বলো। আমি বললাম যদি সমস্যা হয়? বলে বললাম তো সমস্যা হবে না, আমার উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, তুমি তোমার কথা বলো। আমরা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি কালকে বলবো। এরপরের দিন উনি নিজে, আমি দুপুরে কাজ করতেছি, আমার ডাক দিছে, খাবার নিয়ে গেছে দুপুরে, আমরা খাবার খাইতেছি, পরে আমার ডাক দিছে, খাবার শেষে ডাক দিয়ে বলে সোহেল সবাই কাজ করুক, তুমি একটু এদিকে আসো। পরে ওনার কাছে গেছি, কাছে যাওয়ার পর আমার বলে তুমি যে কালকে বললা, কালকে রাতে একটা ছেলের কথা যে আমার বললাম, আমি তো তিথির মায়ের সাথে কথা বললাম, এবং তিথির মাও তো জিনিসটা তো অনেক মানে বললো রাজি। আর ছেলেটার বাড়ি কই, ঘর কই, আমার একটু ঠিকানা যদি দিতা, আমি একটু কথাবার্তা বলতাম, আমার মেয়েটারে বিয়ে দিলে হয়তো আমার মেয়েটা ভালো হতে পারে। তা আমি বললাম কাকা আসলে লজ্জার কথা আপনারা কি বলবো, আমি তো আপনার বাড়িতে কামলা দিতে আসছি, আমি তো আপনার বাড়িতে কামলা, আপনার বাড়িতে আমি কাজ করতেছি, এখন আপনার ভয়ে আমি কথাটা বলি নাই, আসলে আপনার মেয়েটার আমার নিজেরই ভালো লাগছে, আমি আপনার মেয়েটার বিয়ে করতে চাই। উনি পরে আমারে বলে তুমি বিয়ে করবা? আমি বললাম জি, আমি আমার কথাই বলতে চাচ্ছিলাম, কিন্তু ভয় আর আমার কথা না বলে আমি অন্য কারো কথা বলে ফেলছি। পরে আমারে বলে আচ্ছা ভালো কথা, তুমি যে বিয়ে করবা, এখন ঠিক আছে আমি মেয়ের মায়ের সাথে কথা বলি, এরপর তোমারে জানাবো। উনি একটু মুখটা কেমন যেন একটু কালো করে ফেললো, পেলে উনি চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমরা সারাদিন কাজ টাজ করলাম, এবং বিকেলবেলা উনি আমাদেরকে নিতে আসছে, মানে সন্ধ্যার দিকে আমাদেরকে নিতে আসলো, এবং এসে উনি নিয়ে গেল। আমি খাওয়া দাওয়া করতে বসছি, এই সময় উনি এসে আমাকে ডাক দিছে, ওই সবগুলা কামলার সাথে খাইতে আসি, উনি আমার ডাক দিছে, ডাক দিয়ে বলে সোহেল বেরিয়ে আসো। পরে বেরিয়ে আসছে, আসার পরে আমার বলে যে তোমার আন্টি বলতেছে আজকে তুমি আমাদের সাথে খাবা, চলো। তো আমি বললাম যে আপনাদের সাথে খাবো। পরে আমি ওনাদের ঘরের মধ্যে গেলাম,
এবং আমার বাপের জন্মে আমি কখনো এত খাবার একসাথে দেখি নাই। একদম রাজকীয় একটা ভাবে, মানে একদম রাজার মতো করে মানে খাওয়া দাওয়া পরিবেশন করলো, একদম খুব রাজকীয়ভাবে। পরে আমি তখন ওখানে খাইতে বসছি, যেহেতু আমাকে ডাইকা নিচে খাইতে বসছি, খাবার খাইতে আসি এবং খাবার খাইতেছি। খেতে খেতে একটা পর্যায়ে উনি আমার মানে আন্টি আমার দিকে তাকাইতেছে, আমি ওর দিকে তাকাইতেছে। আবার খাওয়া শেষ হয়েছি পর আমাকে তখন বসাইলো একটা জায়গার মধ্যে, সোফার মধ্যে বসে আমার মানে আন্টি বলতেছে যে সোহেল তোমার বাড়িতে কে কে আছে? পরে আমি বললাম যে আমার ভাই আছে, আমার মা আছে, দাদি আছে, এগুলো বললাম। পরে বলে আমি আজকে তোমার বাড়িতে যাবো, কালকে তোমার বাড়িতে যাবো সকালবেলা, সবাই কাজে যাক, তুমি কাজে যাইও না, তুমি থাইকো, আমার তোমার বাড়িতে নিয়ে যাবা। পরে আমি চিন্তা করতেছি, হাই আল্লাহ, উনি আমার বাড়িতে যাবে হঠাৎ করে। আমি বললাম তা আমি আগের দিন যাই বাড়ি করে একটু রেডি করে, আমি তো গরিব মানুষ, হঠাৎ করে আপনাদের মতো বড় লোক আমার বাড়িতে যাবেন, এখন গেলে কি হয় না হয়। পরে বলেছে না কিছু হবে না, আমি তোমার সাথে যাব, তুমি কালকে কাজে যাও না। পরে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসছি, আসার পরে সবাই তো আমার টিটকারি মারতেছে, যারা আমার সাথে কাজে গেছে এরা সবাই বলে হ্যাঁ শ্বশুরবাড়ি বানাই ফেলবা, এটা ওইটা অনেক টিটকারি মারতেছে। তা আমি আর কারোর সাথে কোনো কথা বাড়াইলাম না, বাড়াইয়া আমি ওই জায়গার মধ্যে তখন আসি এবং সকালবেলা সবাই কাজে যাচ্ছে, আমি আর গেলাম না। আন্টি তখন আমারে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিল, ওনাদের নিজেদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, ওই প্রাইভেট কারে করে পরে আমাদের গ্রামের দিকে রওনা দিছে। আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাই এবং আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার মা, আমার ভাইয়েরা এবং আমার দাদি তো ওই মহিলাকে দেখে অবাক, যে এত বড় লোকের মহিলা, আপনার হাতে পায়ে স্বর্ণ গয়না, গলার মধ্যে স্বর্ণার অলংকার, হাতের মধ্যে সোনার অলংকার, মানে একদম খুব রাজকীয় একটা ভাবসাব। আমার মা তো দেখিয়ে বলতেছে কিরে এই মহিলা কোত্থেকে আসলো। আমি আমার মায়েরে বলতেছি উনি ওনার বাড়িতে আমি কাজ করি, ওনার অনেক বড় লোক, এমনি আমার বাড়িতে দেখতে আসছে। পরে দেখতে এসে আমার আম্মারে বলে যে আপনি কি সোহেলের মা? আমার আম্মা বলে হ্যাঁ। বলে আমি একটু আপনার সাথে কথা বলবো। এই বলে সাইডে আমার মারে নিয়ে গেছে, গিয়ে উনি কথাবার্তা বলছে বইলা এবার আমার মায়েরে আর আমার দাদিরে আর আমার বড় ভাইরে নিয়ে, মানে আমার ইমিডিয়েট ছোটো যেটা ওইটারে নিয়ে তুই তখন রওনা দিছে। মানে সবাই তখন আসতে রাজি হচ্ছে, মানে আমি বুঝলাম না, এক গাড়িতে করে সবাই তখন আবার ওনার বাড়িতে আসছি। এবং আসার পরে ওই রাতের বেলায় মানে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। যে আমি ওনার মেয়েরে বিয়ে করবো, কিন্তু ও তো পাগল। তো বিয়ে করে আমি এই বাড়িতে থাকবো, মানে ওনার চিন্তা আপনি এই বাড়িতে থাকবো। কিন্তু আমি বলছি যে না, আমার বউ পাগল হোক ছাগল হোক, আমি ওর প্রস্রাব পায়খানা পরিষ্কার করবো, কিন্তু আমাকে নিয়ে যাব, আমি ওকে ওই বাড়িতে রাখবো না, আমার বউ আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো ওই দিন রাতটা কেটে গেল এবং পরের দিন সকালে আমার তখন বিয়ে হয় আমার শ্বশুর বাড়িতেই, এই তিথিদের ঘরে আমার তখন তিথির সাথে বিয়ে হয়। বিয়ে হবার পরে আমি তখন এর পরের দিন তিথিরে নিয়ে আমি তখন আমার বাড়িতে আসি। মানে তিথি প্রচুর পাগলামি করতেছে, মানে এত পাগলামি করে যে আসলে বোঝানোর মতো না, মানে বলার মতো না, মানে প্রচণ্ড রকমের পাগলামি করতেছে। আমিও এই পাগলামি সহ্য করে ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওর পাগলামি দিনে দিনে বাড়তেছে। ওর বাবা কিন্তু টাকা পয়সা আমাদেরকে অনেক দিতেছে, মানে আমারে প্রচুর টাকা পয়সা দিছে, আমারে হুন্ডা গাড়ি কিনে দিছে এবং টাকা পয়সা মানে যখন যেটা চাইতেছি চাওয়ার আগে ওর বাবা আমাকে দিয়ে দিচ্ছে। ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখা লাগে, ওর পাঁচটা পায়খানা আমি পরিষ্কার করি। এমন করতে করতে একটার সময় খুব মানে ক্লান্ত হয়ে গেছে, আর কত, স্বামী স্ত্রীর সম্পর্ক তো হয়ই না। এবং ওর কাছে গেলেও আমরা কামড় দেয়, সারাটা রাত বক বক করে, ওর কারণে কেউ ঘুমাইতে পারে না। এবং একটা সময় আমি শিশিরের কাছে অনুতপ্ত হয়ে শিশিরে বললাম, শিশির আমি তো এই মেয়ে রূপের পাগল হয়ে তার বিয়ে করলাম, এখন তো তার পায়খানা পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। শিশির আমি তারা ভালো করতে চাই। আমি জানি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা পথ আছে এবং এই পথটা তোমার কাছেও আছে, তুমি আমাকে ওই পথটা বলে দাও, আমি মেয়েটারে ভালো করতে চাই। শিশির আমি মেয়েটারে ভালো করতে চাই, আমি তিথিরে ভালো করে তিথির সাথে ভালোভাবেই সংসার করতে চাই। শিশির আমারে বলল, দেখো এই মেয়েটাকে তুমি এত সহজে ভালো করতে পারবা না, এবং এই মেয়েটাকে যদি সত্যিকার অর্থে তোমাকে ভালো করতেই হয় তাহলে তোমার দেহের একটা অনেক বড় অঙ্গহানি হবে। আমি বললাম যে আমার দেহের অঙ্গহানি হোক বা আমার দেহের যাই হোক, যেটাই হোক, আমি তিথিকে ভালো করতে চাই, এতে যদি আমার মরণও হয় এত আমার কোনো দুঃখ থাকবে না। শিশির তখন আমাকে বলল, দেখো আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। একটা জায়গায় আমি তোকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে সেখানে তুমি যদি কিছু আমল করো, মানে ওই আমলগুলোর পরিপ্রেক্ষিতে তুমি হয়তো তিথিরে ভালো করতে পারবা। তবে তিথি যদিও ভালো হয় তোমার বড় ক্ষতি হবে। তিথি এখন পাগল আছে, ভালো আছে, তিথি যদি সুস্থ হয়ে যায় তাহলে তোমার ক্ষতি হবে। এই কথাটাই হচ্ছে শিশির আমারে বলে। আমি বললাম আমার যতই ক্ষতি হোক, আমার যতই যাই হোক, যেটাই হোক, আমি তিথিকে ভালো করতে চাই। আমার কথা হচ্ছে তিথি ভালো হবে এবং তিথিকে ভালো করার জন্য যা যা করা দরকার আমি তাই করব। পরেও আমারে কিছু দোয়া শিখাই দেয় যে তুমি এগুলো কয়েকদিন পরে পরে ওর গায়ে ফু দাও, এরপরে সময় হলে আমি তোমাকে বাকিটা বলবো।
তাই কিছু দোয়া আমাকে শিখাই দিত, আমি তখন এগুলো পড়ে পড়ে তিথির গায়ে ফু দিতাম। এই যে আমি এগুলো পড়ে পড়ে তিথির গায়ে ফু দিতেছি, এতে হলো কি তিথি মোটামুটি অনেকটা আগের থেকেও ভালো হয়ে যায়। অনেকটা বলতে প্রায় 5%-এর মতো ভালো হয়ে যায় মোটামুটি। আগের মতো খুব বেশি একটা পাগলামি করে না। পরে এরকম করে করে প্রায় 21 দিন পরে একদিন শিশির আমারে বলতেছে, আজকে রাতে আমি তোমার এক জায়গায় নিয়ে যাব। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে তুমি তোমার জীবনের বিনিময় হলেও তিথিকে বাঁচাতে চাও, মানে তিথিকে ভালো করতে চাও। তা তোমার জীবনের বিনিময় লাগবে না, তোমার একটা অঙ্গের বিনিময় তুমি তিথিকে ভালো করতে পারবা। আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তুমি আমার কথা খুব খেয়াল করে শোনো। আমি বললাম তারপর? বলে ওখানে নিয়ে যাওয়ার পরে একটা হিন্দু মন্দির দেখবা, বিশাল একটা হিন্দু মন্দির, এবং মন্দিরের চারপাশে প্রচুর সাপ ঘোরাফেরা করবে, তুমি কিন্তু ভয় পাবা না। আমি বললাম না, আমি ভয় পাবো না। বলে এরপরে তুমি মন্দিরের ভিতরে ঢুকবা। আমি বললাম তারপর? বলে মন্দিরের ভিতরে ঢুকলে দেখবা অনেক বিশাল আকারের একটা সাপ, অনেক বিশাল আকারের একটা সাপ, এবং তুমি তখন একটা দোয়া আমাকে শিখাই দেয়, দোয়া বা যেই হোক একটা কথা শিখিয়ে দেয় যে এটা তুমি পড়বা, পরে এই সাপের কাছে তুমি মাথা নত করবা, মাথা নত করবে, এবং মাথা নত করলে পরে তোমার দেহের একটা অঙ্গহানি হবে। আমি বললাম অঙ্গহানি? বলে তোমার দেহের যে কোনো একটা ক্ষতি হবে, এবং তুমি মরবা না, তোমার দেহের একটা ক্ষতি হবে, এবং ওই ক্ষতিটা হওয়ার পরে তুমি তিথিকে ভালো করতে পারবা। মানে আমি ওর কথা না তখন বুঝি নাই, আমাকে পুনরায় আবারও সুন্দর করে বুঝিয়ে দেয়। রাত দুপুরেও তখন আসে, তিথি তখন ঘুমিয়ে যায়। তখন তিথি একটু পাগলামি কমায় দিছে, রাত্রেবেলা একটু একটু ঘুমাইতো। পরে শিশির আমাকে বলল যে, আমি তখন উঠলাম শোয়া থেকে, ওঠার পরে শিশির আমাকে বলল চলো। এই চলোই বলছে, এতটুকু জাস্ট চোখ বন্ধ করে চোখ খুলছি, আমি দেখে আমি অন্য একটা জায়গায় চলে আসছি ওইটুকুর মধ্যে। পরে আমারে বলতেছে যে আমি তোমার সাথে যেতে পারবো না, বা তুমি আর আমার সাথে কথাও বলতে পারবে না, এটার মধ্যে ঢুকলে তোমার সাথে আমার কথা হবে না, তুমি এটা নিয়ে হাঁটতে থাকবা, তবে তুমি ভয় পাবা না, তোমার কোনো ক্ষতি হবে না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যদি সেন্সলেস হয়ে যাও, জ্ঞান হারিয়ে ফেলো, তাহলে তোমার ক্ষতি হতে পারে। তুমি জ্ঞান হারাবা না, তুমি হাঁটবা, তুমি তোমার পায়ের কাছে দেখবা সাপ ঘোরাফেরা করে, চারপাশে দেখবা সাপ হাঁটাহাঁটি করে, কিন্তু তোমার মোটেও ভয় পাওয়া চলবে না। সাপের জায়গায় সাপের জায়গায় থাকবে, এবং তুমি সোজা হেঁটে মন্দিরের ভিতরে ঢুকে যাবা, এবং মন্দিরের ভিতরে যে সাপটাকে তুমি দেখবা, এইটাকে দেখলেও তুমি কোনোভাবেই ভয় পাবা না। কারণ একবার যদি তোমার ভয় ভিতরে ঢুকে যায়, তবেই সমস্যা হবে। ভয়কে জয় করে তুমি এটার ভিতরে ঢুকবা, এবং ঢুকার পরে ওই সাপের কাছে গেলে পরে তুমি মাথাটা নত করে এই দোয়াটা পড়বা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এই তিথি আমাকে তখন এখান দিয়ে দিল। প্রথমে আমি যখন যাচ্ছিলাম, চারদিকে একটু ঘাস টাস ছিল, অনেকটা সামনে দিয়ে গেলাম, এবং মোটামুটি অনেকটা সামনে যাওয়ার পরে আমি তখন দেখলাম যে এই সাপ, মানে সাপের মেলা। আমার জায়গায় যদি মানে অন্য কোনো মানুষ হতো, আমার কাছে মনে হয় জ্ঞান হারিয়ে মরে যেত। আমি একদম বুকের মধ্যে সাহস নিয়ে মানে সাপের শরীরে পর্যন্ত আমি পা দিতেছি, এবং এই সাপগুলো এরকম সাপ, যেরকম সাপ আমি আমার জীবনে দেখি না, ভয়ঙ্কর আকৃতির সাপ। এক একটা আমার দিকে ফোনা তুলে আসে আমাকে ছোবল দেওয়ার জন্য, আমাকে কামড় দেওয়ার জন্য, খুব ভয়ঙ্কর। আমি এইগুলোর মানে ওভারটেক করে, অতিক্রম করে, আস্তে আস্তে করে পা সামনের দিকে ফেলে ফেলে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এবং মন্দিরটার ভিতরে ঢোকার পরে ভাই, আমার বাপের জন্ম, আপনারা হয়তো এখন ওই ডিসকভারি চ্যানেল বা ওইরকম চ্যানেলের মধ্যে যেরকম ভয়ঙ্কর আকৃতির সাপগুলো দেখতে পান, এইরকম ভয়ঙ্কর আকৃতির এক সাপ বসে আছে। ওর জিহ্বাটা মনে হয় মানে এত লম্বা যে মানে মনে হয় মানে 10 তলা থেকে নিচে পড়লে যেরকম এত লম্বা এক জিহ্বা, ওর মাথা দেখা যায় না, এমন একটা অবস্থা। পরে আমি ওই জিনিসটা পড়তেছি, পরে আমি মাথাটা নিচের দিকে নত করলাম। একটা সময় দেখলাম আমার বাম হাতটা একদম গরম হয়ে গেছে, মানে প্রচণ্ড রকমের গরম হয়ে গেছে বাম হাতটা, মানে বাম হাতের মধ্যে কেউ আগুন লাগাই দিছে। এবং আমি তখন এখান থেকে উঠছি, উঠার পরে দেখলাম এই সাপটার মুখ থেকে মনে হয় রক্তের লালা বেরোইতে আছে। আমি উঠা তখন পিছনের দিকে হাঁটতে শুরু করছি। হাঁটতে জায়গা থেকে ওই দোয়াটা পড়া শেষ, আমি হাইটে আসতেছি। আস্তে আস্তে একটা জায়গার মধ্যে এসে, মানে এই মন্দিরটা পার হওয়ার পর একটা জায়গায় এসে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। মানে হাতের ব্যথা আমার তখন মানে জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান যখন ফিরে আসে তখন আমি আমার বাড়ির উঠানের মধ্যে শুয়ে আছি, এবং আমি আমি তখন শিশিরে ডাকতেছি। শিশির তখন আমার ডাকে সাড়া দিল। আমার বলে, আমি তো তোমার বলছি জ্ঞান হারাবা না, তুমি জ্ঞান হারাইলা কেন? আমি বললাম, শিশির আমি তো আমার এই হাতটা নাড়াইতে পারতেছি না, আমার এই হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে। বলে, এই হাতটা তুমি আর নাড়াতে পারবা না। আমি বললাম মানি? বলে, হ্যাঁ, এই হাতটা তোমার শেষ, এই হাতে তুমি আর কোনো কাজ করতে পারবা না। আমি বললাম, এটা তুমি কি বলো? বলে, হ্যাঁ, তবে তোমার তিথি ভালো হয়ে গেছে, তুমি ঘরে গিয়ে দেখো। এবং আমি তখন কী করলাম, আস্তে আস্তে ঘরের দিকে গেলাম। মানে এই ঘটনার পরে দরজা খুলে ঘরে গেছি, এবং ঘরে যাওয়ার পর আমি তখন তিথির 2টা ডাক দিয়েছি। ও তখন উইটাই মানে আমার দিকে চিল্লাতে শুরু করছে, এই আপনি কি চিল্লাতে শুরু করছে।
পরে আমি বললাম তিথি আমি তোমার স্বামী, আমার নাম সোহেল, তুমি বসো না। ও চিল্লি পরে আমার মা আসছে, আমার দাদি আসছে, আমার ভাইরা আসছে। কারণ আমার হাতের মধ্যে তখন এরকম মানে এরকম রক্ত হয়ে আছে। আমার আম্মা তো হাত দেখে কী হয়েছে, আমার আম্মা দেখুন আমার হাতের মধ্যে ধরলে আমার তখন ব্যথা করে। এবং শিশির তো তিথি তখন মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে, মানে অনেকটা বলতে ফুল ভালো হয়ে গেছে। এবং এর মধ্যে আম্মু দেখে আমার হাত দিয়ে রক্ত বেরিয়েছে দেখে আম্মা তখন এখানে আমার ধরে তাড়াতাড়ি আমার পাশের ঘরে কাকা আছে, উনি আবার বনার যে ডাক্তার ওনারা ডাক দিছে। উনি আমার হাতের মধ্যে ব্যান্ডেজ এটা ওইটা অনেক কিছু করতেছে। আস্তে আস্তে করে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তিথির বাবা মাকে খবর দেওয়া হলো, তারা তখন আসছে। তারা তো এসে তারা পাগল হয়ে গেছে, তাদের মেয়ে সুস্থ হয়ে গেছে, তাদের মেয়ে ভালো। এবং তারা তখন করলো কি যে বললো ঠিক আছে তিথিরে আমরা বাড়িতে নিয়ে যাই। যেহেতু তিথি তোমারে চিনতে পারে না, তোমার সাথে বিয়ে হয়েছে, তিথি এটাও মনে নাই বা কোনো কিছুই তিথির স্মৃতিতে নাই, যেহেতু পাগল ছিল, তা আমরা তিথিরে বাড়িতে নিয়ে যাই, এরপরে তিথিরে আবার তোমার কাছে দিব। তখন হলো কি আমি আমার হাতটাকে নাড়াইতে পারি না, হাতটা প্রচণ্ড রকমের ব্যথা। এবং এরা তখন তিথিকে নিয়ে গেল। তিথিকে নিয়ে যাওয়ার সপ্তাহখানিক পর্যন্ত আমার হাতের ওই ব্যথা ছিল, এবং সপ্তাহখানিক পরে ব্যথা ভালো হয়েছে, কিন্তু আমার হাতটা সেন্সলেস হয়ে গেছে, মানে হাতটা আর আমি নাড়াতে পারি না, হাতটার মধ্যে কোনো বোধ শক্তি নেই। এবং এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমি এক সপ্তাহখানিক বা 15 দিন পরে আমি তখন আমার শ্বশুর বাড়িতে গেলাম, মানে তিথিদের মানে গ্রামের বাড়িতে। ওদের বাড়িতে যাওয়ার পরে ওর বাবা মাও জানে আমার সাথে কেমন করে কথা বলে, মানে আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে ঠিকমতো কথা বলে না। এবং তিথি তো আমাকে চিনিয়েই না, ও তো আমার সাথে কথাই বলবে না, ও আমার সাথে কথাই বলে না। আমি যতই ওর সাথে কথা বলার চেষ্টা করি ও আমাকে ইগনোর করে, আমাকে ও ডিনাই করে, ও আমার সাথে কথা বলে না। তো যেহেতু আমার সাথে কথা বলে না, ওর বাবা মা আমার সাথে কথাবার্তা টুকিটাকি বলে। আমি 2-3 দিন ছিলাম, কিন্তু আমি তিথির সাথে ঘুমাইতে পারি না। আমাকে গেস্ট রুমে, মেহমানদের রুমে আমি তখন ঘুমাইছি। 3 দিন পরে আমি তখন ওর বাবারে বললাম যে আমি তিথিরে নিয়ে চলে যাই। উনি আমার বলে যে না, আমার মেয়ে তো তোমার চিনে না, আর আমার মেয়ে তোমার সাথে সংসার করবেও না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, ডিরেক্টলি বলতেছে। কিন্তু কোনোদিন তিথির সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটাও হয় নাই। আমি যে ওর কত পায়খানা কত বস্তা পরিষ্কার করছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তখনই আমার চোখে পানি চলে আসলো। আমি ওর বাবারে বলতেছি এটা আপনি কি বলেন, আপনি জানেন আজকে তিথির জন্য আমি আমার হাতটা হারাইছি। উনি আমার বলে আমি তোমার কিছু টাকা দিয়ে দিব, তুমি হাতের চিকিৎসা করো, তুমি চলে যাও। এই বলে উনি তখন আমার হাতে কিছু টাকা ধরাই দিল। টাকাগুলো দেওয়ার পর আমি তখন টাকাগুলো আনলাম না, আমি তখন এখান থেকে বেরিয়ে চলে আসছি, মানে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসতেছি। মাঝ রাস্তায় আসার পরে তখন শিশির আমার ডাক দিল অদৃশ্যভাবে, ডাক দিয়া বলে কী ব্যাপার সোহেল, তোমার কি মন খারাপ? আমি বললাম এরপরে কি আর কারো মন ভালো থাকে? ও আমাকে বলে আমি তোমাকে বলেছিলাম না মেয়েটাকে ভালো করলে তোমার সমস্যা হবে, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই, তুমি তোমার জীবন দিয়ে মেয়েটাকে ভালো করতে চেয়েছো। আজকে মেয়েটা ভালো হলো কি তোমার জন্য ভালো হইলো? আমি তখন বললাম আমি জানি না, আমার সাথে যেটা হয়েছে এটা সম্ভবত আমার ভাগ্যে ছিল। এবার বাড়িতে আসছি, এসে কান্নাকাটি করে কোনো কাজ কাম করতে পারি না। ভাইয়েরা কাজ কাম করে, ওরা কাজ টাজ করে টাকা পয়সা দেয়। এবং এরই মাঝে প্রায় বেশি দিন না, প্রায় আপনার মাসখানিক পরেই আমি ওইখান থেকে খবর পাইলাম যে তিথিরে বিয়ে দিয়ে দিবে। ওর বাবা মা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। মানে তখন আমি কি বলবো, মানে কি যে বলবো, কাকে বলবো, আমার তখন আর বলার মতো কোনো ভাষা নাই। এবং আমি শুধু শিশিরের কাছে কান্নাকাটি করি, শুধু শিশির আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। শিশির আমাকে বলতেছে কান্নাকাটি করো না, এবং কান্নাকাটি আসলে সব কিছুর সমাধান না, তুমি আল্লাহকে ডাকো, তিনি তোমাকে একটা ভালো পথ দেখাই দিবে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তিথিকে তিনি বিয়ে দিয়ে দেয়, মানে তিথির বাবা ওনাকে তিথিকে বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে দিয়ে দিলে পরে আমি তো আমার মতো করে পড়ে আছি, কারণ আমি তিথিকে ভালোবাসছিলাম। যেটাই করেছি ভালোবাসা থেকেই করেছিলাম। কান্নাকাটি করি, ঘরের মধ্যে একা একা বসে থাকি, মন ভালো লাগে না, মন খারাপ লাগে, সারাক্ষণই মন খারাপ করে বসে থাকি। এবং এই অবস্থার মধ্যে একটা সময় হলো কি যে এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মনটা তখন ভীষণ রকমের খারাপ হয়ে গেল। এবং একটা সময় এরকমভাবে যেতে যেতে হঠাৎ করে আমি শুনতে পেলাম তিথিরে নাকি পাওয়া যাচ্ছে না। মানে তিথির বাবা মা আমার বাড়িতে আসছে, এসে আমার বলে যে সোহেল তুমি তিথিকে আনছো নাকি, তিথিকে তো পাওয়া যায় না, তিথিকে তো পাওয়া যাচ্ছে না। এরকমভাবে মানে ওরা বাবা বলতেছে। আমি বললাম কী বলেন, আমি তিথিরে আনবো কেন? আমি তো পঙ্গু মানুষ, আমি ঘরের মধ্যে বসে আছি, তিথিরে আমি কেন আনবো? তিথি কই গেছে আপনি জানেন না? বলে কই গেছে, তিথিকে তো আমরা খুঁজে পাই না। এবং এই অবস্থার মধ্যে তখন আমি তখনই ওর বাবা চলে যাওয়ার পরে শিশিরকে ডাকি। আমি বললাম শিশির তিথি কই? বলে তিথিকে জিনের সর্দারে নিয়ে গেছে। আমি বললাম বলে হ্যাঁ, তিথিকে যে জিনের বাচ্চাও মারছে ওই জিনেই তিথিকে আবার নিয়ে গেছে। আমি বললাম কেন নিয়ে গেল? বলে আছে, সব কথা তোমাকে বলা যাবে না, আর তোমাকে বললে তো তুমি বেশি পাকনামি করো, এই জন্য তোমাকে আর বলবো না। ওই সময় শিশির একটু রাগ করে। আমি বললাম আরে কেন নিয়ে গেল তুমি বলো না। ও আমাকে বলে না। 1 দিন 2 দিন 3 দিন নয়,
পুরো 1-2 মাস নয়, পুরো একটা বৎসর কেটে গেল, এই তিথির কোনো খোঁজখবর পাওয়া গেল না। এতে তিথির বাবা ডাক্তার মানে আপনার কবিরাজ টবিরাজ খোনার তান্ত্রিক কোনো কিছুই বাদ রাখে না, এত জায়গায় গেছে, এত মানুষের কাছে গেছে যে ওরে খুঁজে বের করার জন্য, কিন্তু ওরে খুঁজে আর বের করতে পারে না, কেউই বলতে পারে না ও কোথায় গেছে বা কে নিয়ে গেছে। এরকম করতে করতে মানে আমি যতই শিশিরের কাছে বলি, শিশির তিথির কথা শুনতেই পারে না। মানে তিথির কথা শুনলে ও রেগে যায় যে না, তিথির কথা বললো না, অন্য কথা বলো, অন্য কিছু বলো। ওই সময় আমার পরিবারের যত অভাব দেখা দেয়, এই তিথিই কিন্তু আমাকে টাকা পয়সা, আর আপনার শিশির কিন্তু আমাকে খাবার দাবার দিত। সত্যি কথা, আমার ভাইয়েরা কাজ করতো, ওরা কাজ করে আমার কোনো খাওয়াইতো না, আমার ভরণ পোষণ দিত না, আমার খাওয়াইতেও না। আমি, আমার দাদি ওই সময় মারা যায়, আমার মা থাকে, আমার মা আর আমার সম্পূর্ণ খাওয়া দাওয়ার দায়িত্ব কিন্তু তখন ওই পরেই আপনার শিশির ছিল। শিশির আমাদেরকে খাওয়া দাওয়া দিত এবং শিশিরের খাওয়া দাওয়া খেয়ে আমি তখন বেঁচেছিলাম। তো এরকম করতে করতে 1 দিন 2 দিন বৎসর কেটে গেছে, 3 বছর 4 বছর 5 বছর 7 বছর, প্রায় 8 বছরের মাথায় একদিন শিশিরের আপনার তিথির মা এসে আমার মায়ের পায়ে ধরে চিৎকার করে কাঁদতেছে। সে আমার মায়ের পায়ে ধরে চিৎকার করে কাঁদতেছে, আমার পায়ে ধরে চিৎকার করে কাঁদতেছে, এবং তিথির মা বলতেছে উনি নাকি কোন কবিরাজের কাছে গেছে, ওই কবিরাজ নাকি আমার কথা বলছে সোহেল নামের ছেলেটা আপনার মেয়েটাকে ভালো করছে এবং এই ছেলেটাই পারবে আপনার মেয়েকে ফিরে আনতে। উনি আমার পা ধরে তখন কান্নাকাটি করতেছে যে আমার মেয়েটাকে তুমি ফিরে আনো, আমার মেয়েটাকে ফিরে আনলে পর আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিব, এবং যা অন্যায় আমি অতীতে করছি তোমার কাছে ক্ষমা চাই, আমার ঘরবাড়ির সব আমি তোমার নামে লিখে দিব, আমার যত সয় সম্পত্তি ঘরবাড়ি যা আছে আমি সব তোমার নামে লিখে দিব, আমি তোমাকে দুনিয়ার বাদশা বানাই দিব, তুমি আমার মেয়েটার আইনা দাও। মানে পা ধরে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। ওই সময় প্রায় 8 বছর পরে, মানে 8 বছর পর্যন্ত কিন্তু তারা শুধু মানুষের ধারে ধারে ঘুরছে তারা খোঁজার জন্য কোন কবিরাজ আমার কথা বলছে, এখন আমার কাছে সেরকম করতেছে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আমি কথা বলি, আমি দেখি আপনাকে জানাবো। পরে শিশিরের সাথে কথা বলি, না শিশির আমার এই কথা শুনতেই রাজি নেই, এটা শুনলেও রাগ করে। পুরো একটা বৎসর, মানে তিথি হারাই গেছে 8 বছর 9 বছর, মানে পুরো একটা বছর আমি শুধু শিশিরের তেল মালিশ করি যে শিশির তোমার কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, এবং একটা পর্যায়ে শিশির তখন রাজি হয়। শিশির রাজি হয়ে আমাকে বলে যে দেখো আজকে তুমি যে কাজটা করতে যাচ্ছ এটাতে খুব মারাত্মক একটা কাজ। আমি তোমাকে আগেও বলেছি পরীদের মধ্যে আমরা খুবই নিম্নজাত, মানে আমরা কিন্তু উঁচু কোনো জাত না বা উঁচু কোনো কাজ আমরা করতে পারি না। তো তিথি যেখানে আসে সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো, বা তিথি যেখানে আসে সেখানে ঠিকানা আমি তোমাকে দিতে পারবো, তবে তুমি যদি কখনো আমার কথা ওখানে গিয়ে বলে দাও তাহলে কিন্তু আমার বড় সমস্যা হবে। ওখানে জিনেরা মানুষদের বিচার করে, এবং জিনেরা মানুষদের বিচার করে বলে হ্যাঁ অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক মানুষ জিনদের ক্ষতি করে, এবং করলে পরে ওখানে যিনি বাদশা আছে তিনি সেখানে বিচার করে, মানে বিচার করে হয় কাউকে পৃথিবীতে আবার পাঠিয়ে দেয়, পৃথিবীতে আসার সুযোগ দেয়, অথবা অন্যথায় ওখানে মেরে ফেলে, দুইটার একটা। এরকম অনেক মানুষদেরকে জিনেরা পৃথিবী থেকে নিয়ে গেছে, বিভিন্ন দেশের লোকদেরকে। তো আমি তোমাকে সেই দেশের বা সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যাব, তবে তুমি যখন ওই জিনের সর্দারের মুখোমুখি হবা, জিনের সর্দার কিন্তু তোমাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করবে। ওখানে কিন্তু তিথিকে তুমি পাবা, তিথিকে তুমি পাগল বেশে ওইখানে পাবা, এবং পাইলে পরে ওইখানে যিনি জিনের সর্দার আছে সে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে এই জায়গার ঠিকানা কে দিয়েছে বা কিভাবে তুমি এই জায়গায় আসছো, এটা তোমাকে বলবে। তুমি বলবা আমি আমল করতে করতে আসছি। আমাকে বললো যে তুমি বলবা তুমি আমল করতে করতে তুমি এই জায়গা পর্যন্ত আসছো, তুমি কিন্তু ভুলো আমার কথা বইলো না। যদি আমার কথা বলো তাহলে আমার মৃত্যুও হতে পারে, আমার পরিবারের অনেক বড় ক্ষতি হতে পারে, আমার পরিবারে মানুষ মারাও যেতে পারে বা আমিও মারা যেতে পারি। এরা কিন্তু জিনদের সর্দার, জিনদের রাজা, তুমি কিন্তু কোনো মতে আমার নাম বলবা না। আমি বলছি শিশির আমি তোমার নাম বলবো না, আমি তোমার কথা একটাবারের জন্য বলবো না, তুমি বিশ্বাস করো। এরপরে কি করলো, আমাকে ও বললো যে ঠিক আছে একটা ডেট দিল, ওই সময় আমি তোমাকে নিয়ে যাব। এবং একদিন ভোর দুপুরও আমাকে নিয়ে রওনা দিল, একেবারে দুপুরবেলা, পড়ন্ত দুপুরে এই শিশির আমাকে নিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে আমাকে একটা জায়গার মধ্যে আনছে, আয়না বলে যে এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে থাকবা, এই রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা বড় গেট পাবা, এবং গেটটা যখন তুমি পাবা এই গেটে তুমি এইটা পড়বা। একটা জিনিস আমাকে বললো, এইটা পড়ে গেটে ফু দিবা, দিলে পরে গেটটা খুলবে, গেট দিয়ে ভিতরে ঢুকবা, ঢুকলেই তুমি 3 নম্বর গেটের মধ্যেই তুমি তিথিরে পাবা। 3 নম্বর গেটে তিথি আছে, এবং তিথি আছে ওইটা একটা রাজার মানে রাজপ্রাসাদের মতো, ওইখানে মানুষের বিচার হয়ে অনেকে ডাকে, তো তোমার নাম ধরেও কিন্তু ডাকবে। যেদিন তোমার নাম ধরে ডাকবে ওই দিন তুমি ওইখানে যাবা, এবং ওনার সামনে গিয়ে তুমি বলবা তিথি তোমার বউ, তুমি তাকে নিয়ে যেতে চাও, তার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও। তুমি ওই জিনটার সামনে দাঁড়িয়ে কথা বলবা, কিন্তু জিন তোমাকে বারবার প্রশ্ন করবে যে কে তোমাকে এখানে এনেছে বা তুমি এখানে ঠিকানা কিভাবে পেলা, তুমি কিন্তু ভুলেও আমার কথা বলবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলেও তখন আমাকে ওইখানে পর্যন্ত নিয়ে যায়, ওইখানে নিয়ে যাওয়ার পরেও তখন আমাকে ছেড়ে দেয়।
ছেড়ে দিলে পরে আমি তখন এই সামনের দিকে যাই, যেতে যেতে মানে ওইটা একটা মরুভূমির মতো, মানে চারদিকে শুধু দুদূর মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, শুধু একদম মানে লাল লাল, শুধু লাল মরুভূমির মতো মাটি। একটা পর্যায়ে আমি গেলাম, যাওয়ার পর একটা গেট পাইলাম, গেটের মধ্যে একটা সাপের ছবি অঙ্কন করা। তো আমাকে যেটা বললো, একটা ওয়ার্ড আমাকে শিখিয়ে দিলাম, আমি ওয়ার্ডটা পরে ওই জায়গাটার মধ্যে ফু দিলাম। ফু দেওয়ার পরে গেটটা তখন একটা পাশ একটু ফাঁকা হলো, আমি এটা দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখি এখানে অনেক মানুষ, কেউ বসে খাবার খাইতেছে, কেউ বসে জিজ্ঞাসকার করতেছে, মানে অনেক মানুষ। তা আমি সবার দিকে তাকাইতেছি, বাট আমার দিকে কেউ তাকায় না, কেউ আমার সাথে কথা বলে না। একটু 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 করে আমি সামনের দিকে গেলাম এবং অনেকটা সামনের দিকে যাওয়ার পরে 3 নম্বর গেটটা যখন আমি পার হইলাম, 3 নম্বর গেটের পাশে আমি তখন দেখি তিথি বসে আছে, এরকম মানে একটা দেওয়ালের মতো আছে, ওইটার সাথে মাথা দিয়া। আমি ওখানে গিয়ে তিথিরে ধরলাম, ধরার পরে ও আমারে চিনে না। আমি বললাম, তিথি আমি তোমার নিতে আসছি, আমি তোমার হাজব্যান্ড আমি সোহেল। ও আমার কথা শোনে না, এমনি দেওয়ালটা একটা মাথার মধ্যে দিয়ে এভাবে আছে। পরে আমি এখানে থাকতেছি এবং কিছুক্ষণ পরে এখানে খাবার দেওয়া শুরু হলো। একটা লোক আসতেছে, পাঞ্জাবি পরা অবস্থায়, পরিহিত অবস্থায়, ওনার মাথার মধ্যে পাগড়ি পরা, এরকম করে খাবারের ডিশ নিয়ে আসছে, যেরকম পাগলদেরকে খাবার দেওয়া হয় না পাগলা গারদে, এইরকম করে খাবার দিতেছে, রুটি সবজি এটা ওইটা করে দিয়ে যাচ্ছে, আমাদেরকেও দিল, আমরাও খাইলাম। এইভাবে দিন হইতেছে, রাত হইতেছে, আবার এখানে পায়খানা প্রস্রাব করার মতো ব্যবস্থা আছে, ওইখানে পায়খানা প্রস্রাব করতেছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। মানে কেউ, আমি শুধু দিদির সাথে কথা বলতেছি, আর এখানে যে যার মতো করে বসে আছে, ধ্যান করতেছে, কেউ কারোর সাথে কথা বলে না। পায়খানা করলাম, প্রস্রাব করলাম, করে এখান থেকে বের হইলাম, এরকম করে প্রায় কতদিন কাটলো আমার কোনো হিসাব নাই। একটা পর্যায়ে আমার ডাক আসছে, ওইখানে আপনার ঘন্টা আছে, বড় ঘন্টার মধ্যে বাড়ি দেয়, এভাবে ডাক দেয়, তখন একটা নাম নেয়, যার নাম নেয় সে তখন ভিতরে ঢুকে। তখন আমার নামটা নিল, আমার নামটা নেওয়ার পর আমি তিথিরে নিয়ে তখন ভিতরের দিকে ঢুকলাম। ওরে আমি যেদিকে নিয়ে যাই ও এটাই করে, মানে যেখানে রেখে সেখানে থেকে তখন মানসিক পাগলের মতো থাকে। ওইখানে নিয়ে যাওয়ার পরে একটা লোককে আমি দেখতে পেলাম, এবং তিনি নর্মাল কোনো লোক ছিল না। আমার মনে হয় 3 তলা বিল্ডিংয়ে একটা উঁচা যেরকম না, এইরকম একটা লোক বিশাল আকৃতির বসে আছে, একটা রাজপ্রাসাদের মতো করে। আমারে বলে, তোমার নাম কি? এরকম করে সুন্দরভাবে আমার ভাষায় বলে, আমার নাম সোহেল। আচ্ছা ঠিক আছে, তুমি কোত্থেকে আসছো? আমি বললাম যে বাংলাদেশ থেকে আসছি। পরে বলতেছে, আচ্ছা তো তুমি এখানে কেন আসছো? আমি বললাম যে আমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না এবং আমি আমার ওয়াইফকে নিতে আসছি। বলে এটা কি? আমি বললাম এটা আমার বউ। বলে তুমি জানো ও কী করেছে? আমি বললাম জি না, আমি জানি না, তবে ও যা করেছে আমি সেটার জন্য ক্ষমা চাই, আমি আমার বউকে আমার কাছে নিয়ে যেতে চাই। পরে বলে, তুমি এখানে কেমন করে আসলা? আমি বললাম আমি আমল করতে করতে আসছি। বলে কি আমল করছো? আমি তখন আর বলতে পারি না। বলে কি আমল পড়ছো, কি পড়ছো, কি আমল করছো? আমি তখন আমলের কথা কিছু বলতে পারি না। পরে বলে, এখানে কেন আসছো বলো। আমি বললাম যে আমি আসছি। পরে বলে, যদি তুমি না বলো, তুমি এবং তোমার স্ত্রী উভয়কেই মেরে ফেলা হবে, তোমাদেরকে এখানেই মেরে ফেলা হবে, এখান থেকে তোমরা যেতে পারবে না। আমি বললাম দেখেন, বলে যদি তুমি বলো কে তোমাকে নিয়ে আসছে, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার বউকেও ছেড়ে দিব, তোমরা ভালো হয়ে যাবা, পৃথিবীতে চলে যাবা। কিন্তু যদি না বলো, তাহলে এখান থেকে তুমি যেতে পারবা না, এই জায়গা থেকে তুমি যেতে পারবা না, এবং এখানেই তোমার মৃত্যু হবে, এই জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে, এখানেই তুমি মারা পড়বা। আমি বললাম যে দেখেন আমি জানি না, এবং জানি না বলার কারণে তখন আমাকে মারতে শুরু করলো, আমাকেও মারতে শুরু করলো এবং আমার বউ তিথিকেও মারতে শুরু করলো। এমনভাবে মারতেছে যে মায়ের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। শরীরের প্রতিটা বাড়ির সাথে মনে হয় রক্তের চিটকানে বের হইতে আছে। মায়ের জ্বালা সহ্য করতে না পেরে একটা সময় আমি বলে দিলাম যে একটা পরী আমাকে এখানে এনে দিয়েছে, একটা জিনের মেয়ে আমাকে এখানে দিয়েছে। বলে তার নাম কি? আমি বললাম তার নাম শিশির। এটা বলার পরে সে বলল যে ওই ওদেরকে বাইরে নিয়ে যাও, ওদেরকে বাইরে নিয়ে যাও, এটাই বলছে, জাস্ট বাইর পর্যন্ত আনছে, মানে এই পাশারটা দিকে জাস্ট বের হয়েছে, এরপরে আমি অজ্ঞান হয়ে গেছে, মানে এরপরে কোনো স্মৃতি বা কোনো কিছু আর আমার মনে নাই। এখান থেকে বের হওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নাই, মনে না থাকার পরে এরপরে আমার যখন জ্ঞান ফিরে, আমি যখন সুস্থ হই, তখন আমি দেখি আমি আমার বাড়িতে, আমার বাবা মা, আমার মা আমার সেবা করতেছে, আমার পরিবারের মানুষটা আমার সেবা যত্ন করতেছে। পরে আমি বললাম যে আমি এখানে কেন, তিথি কই? আমার আম্মা বলে, কই তিথি তো আসে নাই, আমি তো তিথির কোনো সন্ধান পাইনি। এবার আমি শিশিরকে ডাকা শুরু করলাম, শিশির আমার ডাকের কোনো সাড়া দিচ্ছে না। না দেওয়ার পরে পরের দিন আমি আমার মাকে নিয়ে আবারও সুনামগঞ্জের উদ্দেশ্যে তিথিদের বাড়িতে গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম তিথির বাড়িতে এবং তিথি সুস্থ আছে। এবং ওরে দেখার পর আমি ওর বাবারে বললাম যে আমি ওরে নিয়ে আসছি, এই জায়গা থেকে নিয়ে আসছি। ওর বাবা আমার কোনো কথা বিশ্বাস করে না। আমি বললাম দেখেন তিথিকে আমি নিয়ে আসছি, এইভাবে নিয়ে আসছি। উনি তখন হাসে, বলে এগুলো কী ধরনের কথা, আমার মেয়ে হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে আসছে, ওরে জিনেরা নিয়ে গেছে, জিনেরা দিয়ে গেছে। আমি বললাম না, জিনেরা দেওয়া যায় না, আমি ওকে নিয়ে আসছি। ওর বাবা তখন হাসে, আমার কোনো কথা ওর বাবা বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করে উনি আমাকে এখান থেকে একরকম মেরে তাড়িয়ে দেয়। আজ থেকে 9 বছর আগে
এই তিথিকে যে ছেলের কাছে বিয়ে দিয়েছিল এবং সেই ছেলের কাছে পুনরায় তিথিকে আবারও বিয়ে দেয় এবং ওই ছেলেও আর বিয়ে বসে নাই। কেন বসে নাই, 9টা বছর কেন বিয়ে করে না আমি জানি না। ওই ছেলের কাছে পুনরায় এই বুড়ো বয়সে তিথিকে আবারও বিয়ে দেয় এবং দেওয়ার পরে তিথির ওই ছেলের সাথে আবারও বিয়ে হয় এবং এরপরে আমি আমার পরিবারে পুনরায় আবারও ফিরে আসি। আসার পরে আমি আমার ভাইদের উপরে পড়ে আসি, কিন্তু আমার কথা হচ্ছে আমি শিশিরকে আর খুঁজে পাই নাই। আমি ওই বনের মধ্যে গিয়ে শিশিরকে ডাকছি, এখানে ডাকছি, ওইখানে ডাকছি, এত জায়গায় শিশিরকে ডাকছি, কিন্তু শিশির আর আমার ডাকে কোনো সাড়া দেয় নাই। আদৌ আমি জানি না শিশির বেঁচে আছে কি মরে গেছে। এর বহু বছর পরে আপনার এই তিথির ঘরে সন্তান আদি হয়, তিথি সংসার করে একটা সময় তিথি মারা যায় এবং তিথির স্বামী এখনও আছে, অনেক বয়স্ক মানুষ। আমিও এখনও আছি, আমার অনেক বয়স হয়েছে, আমি এরপর আর বিয়ে শাদী করি নাই। এখন আমি প্রায় মৃত্যুর ধারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আমার কোনো সংসার নাই, কোনো ধর্ম নাই। এক তিথির প্রেমে পড়ে আমার পুরো জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। কিন্তু এখন আমার শিশিরের জন্য অনেক মায়া হয়। আমি এই ঘটনা কারো কাছে বললে অনেকেই বলে জিনের শ্রদ্ধা নাকি শিশিরকে মেরে ফেলেছে, এটা ওইটা বলে। কিন্তু আমি শিশিরের যে ক্ষতি করেছি এই দিন আমি কখনো শোধ করতে পারবো না। আমি জানি মৃত্যুর পরে জিন আর ইনসান এই দুইটা প্রাণীর বিচার হবে। তো জিনের বিচারও হবে, আমার বিচারও হবে এবং রোজ হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে অন্যায় আমি শিশিরের উপরে করেছি। এই জন্য বাকি জীবনটা শুধু নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে শিশিরের জন্য কান্নাকাটি করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার গল্পটা আমার এলাকার অনেকেই বিশ্বাস করে না, কারো কাছে বললে মানুষ হাসে, কিন্তু এর জ্বলন্ত প্রমাণ আমার হাতটা এখনও সে আগের মতোই আছে। তো অনেকেই বলে আমি মুখের গল্প করি মানুষের কাছে, কিন্তু 9 বছর ধরে তাহলে তিথি কোথায় ছিল এর সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারবে না। তো যাই হোক, আমি যেটা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি আপনার গল্প মাঝে মাঝে শুনি আমার ছোট ভাইয়ের মেয়ের মোবাইলে, আমার ছোট ভাইয়ের এই মেয়ের মোবাইলে, আমার ভাইয়ের মেয়ের মোবাইলে আমি আপনার গল্প শুনি, আমার ভালো লাগে এবং এখান থেকে ওই মেয়ের মাধ্যমে আমি আপনাকে আমার গল্পটা বললাম এবং আপনি যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আমি আপনার বাবা দাদার বয়সী হব, আপনি আমার জন্য দোয়া করুন, আমি আপনার জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে। আচ্ছা, উনি ওনার সদ্য নামগুলো আমাকে ব্যবহার করতে বলছিল, যাতে ওনার পারিবারিক এমনিতে অনেক সমস্যাও হচ্ছে ওনার পরিবারের মধ্যে এই ধরনের ঘটনাগুলো নিয়ে। অনেক কবিরাজরা আসে, অনেক মানুষ রুগী নিয়ে আসে, অনেক সমস্যা ওনার হয় এবং এই জন্য উনি ওনার নামগুলো এবং ওনার ঠিকানাটা আমাকে হাইড করতে বলছে, যার জন্য নাম ঠিকানা দুটোই হাইড করে আমি গল্পটা রেকর্ড করেছি। বাট ওর যে সদ্য নামটা আমি দিয়েছি সোহেল বলে ওনাকে ডাকি। এই সোহেল নামের যিনি ভদ্রলোক, ওনার গল্প ভাই আমার কাছে অন্যরকম লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যখন ওনার গল্প পড়েছিলাম, মানে আমি জাস্ট ওনাকে এটাই বললাম যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ কিভাবে এরকম কোনো পৃথিবীতে গেল, এভাবে থাকলো, বা এখানে অনেক মানুষ আছে। তিনি বললো যেরকম অনেক মানুষকেই প্রতিদিনে জিনেরা নিয়ে যাচ্ছে। অনেকেই হয়তো নিখোঁজ হয়ে যায় এবং কেউ বলে মেরে ফেলেছে, এটা ওইটা বলে, কিন্তু জিনেরা নিয়ে যায়। জিনেদের কাছে অপরাধ করলে তারা নিয়ে যায় এবং সেখানে মানুষের বিচার হয়। তো আমি যেটা জানি যে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং তার বিচার করবে একমাত্র আল্লাহ। কেন জিনেরা ওখানে উঠায় নেয় বা জিনেরা বিচার করে, এগুলো ওনার কথা ছিল। যাই হোক, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহই ভালো জানে। আমি ওনার গল্প রেকর্ড করেছি বিকজ ওনার কাছে ওনার গল্পটা আমার কাছে ভালো লেগেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এই সোহেল ভাই যাই কিছু করেছে শুধুমাত্র তিথির জন্য করেছে। যে তিথির নাম আমি উল্লেখ করেছি, ওই তিথিকে বিয়ে করার জন্য বা তিথির প্রেমে মাতোয়ারা হয়ে উনি শিশিরের মতো একটা পরীর জীবন নষ্ট করেছে বা পরীকে শেষ করেছে। তো সোহেল স্বার্থপর ছিল এবং স্বার্থপর মানুষগুলোর শেষ পরিণতি এটাই ঘটে। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। এই গল্প নিয়ে যদি ব্যক্তিগতভাবে আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।